ওকে, সো অলরেডি আমরা থাম্বনেইলে দেখে ফেলেছি আজকে কী টপিক ডিসকাস হতে চলেছে। সো আজকের ডিসকাশনের টপিক ইলেকট্রোস্ট্যাট। তো ইলেকট্রোস্ট্যাটের সবার আগে জানবো যে এখানে কতগুলো কোশ্চেন থাকে নিটের রেসপেক্টে। তো নিটের রেসপেক্টে এখানে কিন্তু 4 to 5 কোশ্চেন শুধু এই হোল ইলেকট্রোস্ট্যাট থেকে থাকে। তো ইলেকট্রোস্ট্যাট অনেকটাই বড়। ইলেকট্রোস্ট্যাটে কী কী টপিক কভার করতে হয়? ইলেকট্রোস্ট্যাটিক চার্জ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, দ্যাট মিনস ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটার বা ক্যাপাসিট্যান্স, এতগুলো টপিক কভার করতে হবে। সো দ্যাটস ওয়াই এই হোল টপিক থেকে 4টে বা 5টা কোশ্চেন থাকে। সো নিটের রেসপেক্টে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এই 5টা টপিক এই মুহূর্তে আমরা সিঙ্গেল ভিডিওতে রাখছি না, দ্যাট মিনস ওয়ান শটে রাখবো না। তো ওয়ান শট যদি বানাতে হয় তাহলে পুরো ইলেকট্রোস্ট্যাটের জন্য মিনিমাম 4 থেকে 5 ঘন্টা দরকার। তো এই মুহূর্তে আমরা কি করব, যেহেতু এখন আমাদের তাড়াহুড়ো নেই, আমাদের হাতে প্রচুর সময় আছে, আমরা এখন ধরে ধরে পড়বো। তো একদম ছোট ছোট চ্যাপ্টার, একটা সিঙ্গেল ভিডিও। আজকে আমরা বেসিক্যালি ডিসকাস করবো ইলেকট্রোস্ট্যাটিক চার্জ, ফিল্ড অ্যান্ড ফিল্ডের কিছু কিছু জায়গা, ফোর্সের কিছু কিছু জায়গা, মোটামুটি এই জায়গাগুলো দিয়ে কভার করবো। এটা একটা সিঙ্গেল ভিডিও। পরের একটা সিঙ্গেল ভিডিওতে রাখবো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, হোল পোটেনশিয়ালটা ডিসকাশন হবে। অ্যান্ড থার্ড একটা ভিডিওতে রাখবো ক্যাপাসিট্যান্স অ্যান্ড করসপন্ডিং ক্যাপাসিটার। তাহলে কী হবে যে সিঙ্গেল ভিডিওতে পার্টিকুলার টপিকের প্রপার আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা আসবে বা ডেপথ ব্যাপারটা আসবে। তো থিওরি প্লাস নিউমেরিক্যালস একসাথে আমরা ভিডিওতে কমপ্লিট করে দেবো। ওকে, সো নাও যে কোনো একটা চ্যাপ্টার স্টার্ট করার আগে তার হিস্ট্রিটা জানা উচিত। যেমন আমি আমার দেশকে যদি দেশের হিস্ট্রি যত বেশি জানবো, যত বেশি পড়বো, তো দেশের প্রতি ভালোবাসা বা আবেগগুলো কিন্তু তত বাড়বে। তো কত গ্লোরিয়াস পাস্ট ছিল, পাস্টে কত ইন্টারেস্টিং জিনিস আমাদের দেশের মানুষজন করে গেছে, সায়েন্সে কত ভালো কন্ট্রিবিউশন করে গেছে, দেশকে স্বাধীন করার জন্য কত মানুষের স্ট্রাগল, তাদের স্যাক্রিফাইস। তো এই জিনিসগুলো যত বেশি জানা হয় তত দেশাত্মবোধ বা দেশের প্রতি সেই ভালোবাসা জিনিসগুলো আরও বেশি করে নতুন করে জন্মায়, আরও বেশি করে বাড়তে থাকে। তো এই প্রতিটা চ্যাপ্টারে যখন পড়বো না, এই হিস্ট্রিগুলো জানবো, এই চ্যাপ্টারে এই টার্মটাকে প্রপোজাল দিয়েছিল, কীভাবে এই জিনিসটার কনসেপ্ট তাদের মাথায় এলো, কী করে সায়েন্টিস্টরা এরকম একটা জিনিস ভাবতে শিখলো। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো ইলেকট্রোস্ট্যাট যখনই পড়ি, ইলেকট্রোস্ট্যাটের কিন্তু এই কনসেপ্টগুলো অনেক আগের থেকে শুরু হয়েছিল, জিসাস ক্রাইস্টের আগে, মোটামুটি 500 BC বা 600 BC থেকে স্টার্ট হয়ে গিয়েছিল। সো এখন তো আমরা ধরো খ্রিস্টাব্দ চলছি, খ্রিস্টপূর্বাব্দ, সো তখন থেকে চালু হয়েছিল। তো মোটামুটি আমাদের 600 BC বিফোর ক্রাইস্ট, সো দ্যাট মিনস খ্রিস্টপূর্বাব্দ যেটাকে আমরা বলি। তো এত খ্রিস্টপূর্বাব্দে ফার্স্ট টাইম আমাদের একজন সায়েন্টিস্ট ছিল, তার নাম হচ্ছে থেলস। তো এই থেলস বলে একজন সায়েন্টিস্ট ছিলেন। সায়েন্টিস্ট বলা ভুল, তখন তাদেরকে আমরা অ্যাকচুয়ালি দার্শনিক বলতাম। তো উনি গ্রিক দার্শনিক, থেলস গ্রিক দার্শনিক। স্পেলিং ভুল থাকলে দীর্ঘিকার হর্ষিকার ঠিক করে নেবে। ওকে, সো এই থেলস ফার্স্ট টাইম তিনি দেখলেন এই যে অ্যাম্বার হয়। অ্যাম্বার কি জিনিস? এই যে পাইন গাছ আছে না, পাইন গাছের তো নাম আমরা জানি। পাইন গাছের যে আঠাগুলো, ওর গা থেকে যে আঠাগুলো বের হয়, তো সেই আঠাগুলো সেইগুলো হচ্ছে অ্যাম্বার। তো এই আঠা দেখলো, সেই আঠাকে যদি পলিশিং করা হয় বা একটু ঘষা হয়, সো দিয়ে ছোটো এরকম যদি কাগজের টুকরোর সামনে সেই অ্যাম্বারের টুকরোকে নিয়ে আসা হয়, তাহলে দেখা যাচ্ছে এটা অ্যাট্রাক্ট করছে। সো এটা কবে দেখেছিল? 600 BC, 600 খ্রিস্টপূর্বাব্দে। তখন থেলস ফার্স্ট টাইম এই জিনিসটা দেখলো। তো তখন তার মাথায় এরকম তাহলে কিছু একটা কনসেপ্ট এলো, তার সামহাউ কিছু তো একটা জিনিসের ভিতরে তৈরি হচ্ছে। সেটাকে আমি চার্জ পার্টিকেল বলবো কি চুম্বক বলবো সেটা অন্য কথা, বাট কিছু একটা হচ্ছে যার জন্য এই আকর্ষণ জিনিসটা তৈরি হচ্ছে। সেখানে কিছু একটা এর ভিতরে ডেভেলপ হয়েছে যার জন্য কাগজের টুকরোগুলোকে সে আকর্ষণ করছে। তো এরপরে অনেক দিন পর্যন্ত কিন্তু বেসিক্যালি কোনো কাজ বাজ সেইভাবে হয়নি। তারপরে অলমোস্ট 1700-এর কাছাকাছি, ওই 1200 to 1700-এর কাছাকাছি আবার নতুন করে এই জিনিসগুলোর উপরে ডিসকাশন শুরু হলো। আবার নতুন করে মানুষজন এইগুলোর উপরে কাজ করতে শুরু করলো। এবং আমাদের আরেকজন দার্শনিক পেলাম, গিলবার্ট। তো এই গিলবার্ট তিনি তখন লক্ষ্য করলেন শুধু অ্যাকচুয়ালি অ্যাম্বার নয়, এরকম আরও অনেক ম্যাটেরিয়াল আছে যাদের এই অ্যাট্রাকটিভ বা এই অ্যাট্রাকশনের এই প্রপার্টিগুলো আছে, এই আকর্ষণ ধর্ম ব্যাপারটা আছে। সো সেটা কাচের দণ্ড হতে পারে, রাবার টাইপ ম্যাটেরিয়াল হতে পারে, পশম হতে পারে। তাদেরকে যখনই কিছুতে ঘষা হচ্ছে, রাব করা হচ্ছে, দিয়ে এরকম কাগজের টুকরো সামনে নিয়ে আসা হচ্ছে, কম্প, চিরুনি, মাথায় অনেকক্ষণ ঘষে যখনই আমরা এরকম কাগজের সামনে আনছি, তখন দেখা যায় তারা অ্যাট্রাক্ট করছে। রিজন কি?
তো এই রিজনগুলোই আস্তে 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 এই সায়েন্টিস্টটা একটু একটু করে ডিসকভার করলো, দিয়ে ফাইনালি সব থেকে আমরা সাকসেসফুল রেজাল্ট পেয়েছিলাম 1700-এর পরে, 1785-এর কাছাকাছি। আমাদের বিখ্যাত কুলম্বের সূত্র আমরা পড়েছি, কুলম্বস ল। তো সেই কুলম্বস ল অফিসিয়ালি মানে তার স্টেটমেন্ট অ্যান্ড প্রুভড হলো, দিয়ে সেখানে তিনি দেখালেন যে এই যে পার্টিকেলগুলো যে যারা অ্যাট্রাক্ট করছে, তো এই যে অ্যাট্রাকশন যে ফোর্সটা, সেই ফোর্সের অ্যামাউন্টটা কতটা বল সেখানে ক্রিয়েট হচ্ছে ওই আদানগুলোর মধ্যে, যার জন্য একজন একজনকে আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে। তো সেটা ওই 1785 নাগাদে সেটা কুলম্বের হাত ধরে সেই জিনিসটা এসেছিলো। তো তার মাঝখানে অনেকে অনেক রকম থিওরি দিয়েছে, সবাই নতুন নতুন ম্যাটেরিয়াল ডিসকভার করেছে, যার সাথে বিভিন্ন টাইপের মানে কলিশনের জন্য প্রচুর প্রচুর চার্জ পার্টিকেল তৈরি হচ্ছে এবং আকর্ষণ বা বিকর্ষণ তৈরি হচ্ছে। বাট সব থেকে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন কুলম্বের হাত ধরে এসেছিল। ওকে, তো এই যে চার্জ পার্টিকেলগুলো তৈরি হলো, এই চার্জ পার্টিকেল কত রকমের, আমরা বেসিক্যালি যদি আমরা বলি যে হ্যাঁ আমাদের আশেপাশে চেনা জানা চার্জ পার্টিকেল কত রকমের আছে, মোট 3 রকমের পার্টিকেলের কথা আমরা শুনেছি, ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। এর ভিতরে নিউট্রনকে নিয়ে ডিসকাস করার কিছু নেই, বিকজ ওর চার্জলেস, ওর কোনো চার্জ নেই। বাট তার মানে বেসিক্যালি আমরা যদি এই চার্জগুলোকে বলি তাহলে 2 রকমের, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে অবভিয়াসলি নেগেটিভ। তো যদি সেম টাইপের চার্জ থাকে তাহলে তাদের ভিতরে রিপালশন ক্রিয়েট হবে, আর যদি অপোজিট চার্জ থাকে তার ভিতরে অ্যাট্রাকশন তৈরি হবে। এগুলোর জন্য আলাদা কিছু লাগবে না, এগুলো যে কোনো এক্সপেরিমেন্টে আমরা এই জিনিসগুলো দেখাতে পারি। বাট প্রশ্ন হচ্ছে এই যে চার্জ পার্টিকেলগুলো তৈরি হলো, এই চার্জ পার্টিকেলগুলো কি এমনি যে যেমন খুশি তৈরি হতে পারে, যেমন খুশি প্রপার্টি দেখাতে পারে, না পার্টিকুলার কিছু সিলেক্টিভ প্রপার্টি আছে যে প্রপার্টিগুলো এরা মেনটেন করে? তো অ্যান্সার হচ্ছে অবভিয়াসলি ইয়েস, এদের সিলেক্টিভ কিছু প্রপার্টি আছে যে প্রপার্টিগুলো এরা অলওয়েজ মেনটেন করে। তো সেই প্রপার্টিগুলো আমরা ডিসকাস করব। ওকে, তো চলো। ওকে, সো সবার প্রথমে আমরা যেটা প্রপার্টি পাবো চার্জ পার্টিকেলের, সেই প্রপার্টিটাকে আমরা কি বলছি? অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন। অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন। ওকে, সো অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন দ্যাট মিনস আকর্ষণ অ্যান্ড বিকর্ষণ। অবভিয়াসলি যেটা আমরা ডিসকাস করলাম, যদি সেম টাইপের অপোজিট চার্জ থাকে তাহলে অ্যাট্রাকশন, আর যদি সেম চার্জ হয়, সো দুজনে মাইনাস বা দুজনে প্লাস তাহলে রিপালশন। সেকেন্ড যে প্রপার্টিটা আমরা এখানে পাবো সেটাকে আমরা বলছি ইন্ডাকশন প্রপার্টি। ইন্ডাকশনে কী করা হয়? ইন্ডাকশন বা ইনডিউসড করা, আবেশিত করা। সো তার মানে ও কী কাজ করে? ধরো সাপোজ এখানে আমরা একটা সিস্টেম নিলাম যার ভিতরে আপাতত ধরো কিছু চার্জ ছিল না, তো এখানে আমরা একটা দণ্ড টাইপের এরকম নিয়ে এলাম, যার ভিতরে কী আছে? প্রচুর পরিমাণে এখানে প্লাস চার্জ আছে। তো কী করবে? ও সবসময় ইনডিউসড করার চেষ্টা করে, ও যেমন সামনেজনকে তার অপোজিট চার্জে ইনডিউসড করে, যাতে কিনা ওরা অ্যাট্রাকশন প্রপার্টিটা মেনটেন করে দুজনের কাছে থাকতে পারে। এটা চার্জের নেচার। তো এখানে এ যদি প্লাস হয় তাহলে এখানে কী করবে? একে নেগেটিভ চার্জে ইনডিউসড করবে সব সময়। সো এখানে যদি নেগেটিভ হয় তাহলে তখন এখানে পজিটিভ ইনডিউস করবে, মানে ও নিজে যেমন চার্জ তার অপোজিট চার্জে সামনেজনকে ইনডিউসড করে, যাতে একটা স্ট্রং অ্যাট্রাকশন ওখানে আটকে থাকতে পারে। কেউ চায় না যে আমি মানে নিজের এমনি কোনো কারণে অকারণে দূরে চলে যায়। তো সবাই একটা মানে ক্লোজলি থাকতে চায়, একটা অ্যাট্রাকশানে বা একটা সিস্টেমের ভিতরে থাকতে চায়, সিস্টেমের বাইরে কেউই র্যান্ডাম ঘুরে বেড়াতে চায় না। তো এখানে যে আমি চার্জ পার্টিকেল যদি এখানে যা আছে এখানে তাই হয়তো তো রিপালশন হয়ে র্যান্ডাম এদিক ওদিক চলে যাবে। তো তা যাতে না হয়, একটা প্রপার বদ্ধ সিস্টেম হয়ে থাকতে পারে, তো সেই চেষ্টাই করে, বাউন্ড সিস্টেম হয়ে থাকার চেষ্টা করে। সো দ্যাটস ওয়াই এখানে যা চার্জ হয় এখানে তার অপোজিট চার্জ তৈরি হয়। তো এটাকে আমরা বলছি ইন্ডাকশন প্রপার্টি। নেক্সট যে প্রপার্টিটা আমরা এখান থেকে পাই এটাকে আমরা বলছি অ্যাডিটিভ প্রপার্টি বা অ্যাডিটিভিটি প্রপার্টি বা অ্যাডিশন প্রপার্টি। অ্যাডিশন, তো অ্যাডিশন মিন্স চার্জ পার্টিকেলগুলো সবসময় অ্যাডিশন প্রপার্টি মেনটেন করে। সাপোজ আমি কোনো একটা সিস্টেমের ভিতরে, এটা একটা সিস্টেম আছে, এই সিস্টেমের ভিতরে একটা চার্জ দিলাম -Q1, একজন দিলাম +Q2, আর একজন দিলাম -Q3, আর একজন দিলাম +Q4, হোয়াটএভার এরকম। তাহলে যদি আমি টোটাল চার্জ বার করি এই সিস্টেমের, তাহলে কি করবে? সিম্পলি যেটা অ্যাডিশন রুল আছে মানে যোগের নিয়ম, তো সেই যোগের নিয়মে মেনটেন করবে। সো দ্যাট মিন্স টোটাল চার্জ বলতে -Q1, Q2 যার যেমন যা সাইন আছে তো সেই অনুযায়ী বসবে। ওই কারণে এটাকে আমরা বলছি অ্যাডিশন বা অ্যাডিটিভিটি প্রপার্টি। ওকে, সো এই যোগের নিয়মটা কিন্তু এই মেনটেন করে চলে। থার্ড যে জিনিসটা হচ্ছে ভেলোসিটি।
বা এটাকে আমরা ইনভ্যারিয়েন্স প্রপার্টিও বলি। ইনভ্যারিয়েন্স, তো চার্জ পার্টিকেল অলওয়েজ ইনভ্যারিয়েন্স থাকে, দ্যাট মিন্স ভেলোসিটির সাথে সাথে চার্জ পার্টিকেল কখনো চেঞ্জ হয় না। ধরো একটা চার্জ পার্টিকেল প্রথমে এখানে থেমেছিল, তার চার্জ কত ছিল কিউ। এখন আমরা কি করলাম, এই চার্জ পার্টিকেলটাকে প্রচণ্ড হাই ভেলোসিটি দিলাম, দিয়ে তাকে ছোটালাম। তো এখন যখন ছুটছে সেই কোনো একটা মোমেন্টে যদি তাকে মাপি, তাহলে তখনও দেখব তার চার্জ কিউই আছে, ভেলোসিটির সাথে সাথে কিন্তু এই চার্জ চেঞ্জ হয় না। দ্যাটস ওয়াই ইনভ্যারিয়েন্স থাকে, মানে আগে যা ছিল তাই থাকে ভেলোসিটির সাথে সাথে, কিন্তু কখনো চেঞ্জ হয় না। ওকে, তো এরপরের যে প্রপার্টিটা আমরা পাবো, সো নাম্বার 5 সব থেকে ইন্টারেস্টিং প্রপার্টি, কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জ, আমরা কনজারভেশন কার কনজারভেশন পড়েছি, মোমেন্টাম কনজারভেশন ল পড়েছি, এনার্জি কনজারভেশন ল পড়েছি, ভরবেগের সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র। তেমনই চার্জের কনজারভেশন, অলওয়েজ টোটাল চার্জ অলওয়েজ কনস্ট্যান্ট থাকে বা কনজার্ভ থাকে, সেটা কখনোই ধ্বংস হয়ে যায় না। তো একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে শুধু চেঞ্জ হতে পারে, ইন্ডিউসডের জন্য ওখান থেকে কিছু চার্জ এখানে, এখান থেকে কিছু চার্জ ওখানে হতে পারে, বাট টোটাল চার্জ সবসময়ের জন্য কনজার্ভ থাকে। তো সেটাই কনজারভেশন অফ চার্জ, এটা একটা স্পেশাল প্রপার্টি। নাও সব থেকে মোস্ট ইন্টারেস্টিং প্রপার্টি, যেটার উপরে বেস করে নিটে প্রচুর কোশ্চেন এসেছে আগে এবং আসবেও, তো সেটাকে আমরা বলি কোয়ান্টাইজেশন প্রপার্টি। কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ সব থেকে ইন্টারেস্টিং জিনিস। কোয়ান্টাইজেশন, কোয়ান্টাইজেশন এই টার্মটা অনেকটা যেন কেমন একটা চেনা চেনা লাগছে, একটা যেন চেনা চেনা গন্ধ বেরোচ্ছে, কোয়ান্টাম বা কোয়ান্টাম মেকানিক্স। হ্যাঁ, অনেকটাই তাই। এই কোয়ান্টাইজেশন, তো এই টার্মটা অনেকটাই কোয়ান্টামের সাথেই রিলেটেড। তো কোয়ান্টাম মেকানিক্সের আসল ফান্ডামেন্টাল জিনিস কি, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পার্টিকেলের ভেলোসিটি বা তার প্রপার্টি মেজার করে। তো আমি মানে কোয়ান্টা বলতে বুঝি আমরা সব থেকে লোয়েস্ট পসিবল মেজারেবল কোয়ান্টিটি, মানে ওই সিস্টেমের জন্য সেটা হচ্ছে কোয়ান্টা। আর এই যে পুরো সিস্টেমটাকে ভেঙে 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 টুকরো করে একটা ছোটো পার্টিকেলে নিয়ে আসছি, এটাকে বলে কোয়ান্টাইজেশন। একটু আমরা গুছিয়ে বলি, ধরো সাপোজ এটা একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ে আমি আছি, তো বিল্ডিংয়ের সব থেকে ছোটো পার্টিকেল কী বলবো, এক একটা ইট। বালি সিমেন্টকে কিন্তু বলবো না, বিকজ ওরা আনকাউন্টেবল নাউন। তো সব থেকে আমি বলবো ইট, বিকজ ইটের পর ইট জুড়ে 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 হোল বিল্ডিংটা তৈরি হয়েছে। তাহলে এই যে পুরো বিল্ডিংয়ের সব থেকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলছে একটা ইট, এই পুরো জিনিসটাকে আমরা বলছি কোয়ান্টাইজেশন করা এটাকে। আর এই যে একটা ইট যে কিনা ফান্ডামেন্টাল, যার রেসপেক্টে একজন একজন জুড়ে জুড়ে পুরো বিল্ডিংটা তৈরি, এটাকে আমরা বলছি এক একটা কোয়ান্টা। তার মানে পুরো বিল্ডিংয়ের জন্য ইট হচ্ছে এক একটা কোয়ান্টা, তো তার রেসপেক্টে হোল বিল্ডিং তৈরি। সো দ্যাটস এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন, হচ্ছে যে ওর রেসপেক্টে একের পর এক জুড়ে 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 হোল বিল্ডিং তৈরি করছো, দ্যাট মিনস তুমি কোয়ান্টাইজেশন করছো। তাহলে সব থেকে বোঝা গেলো, তাহলে সব থেকে লোয়েস্ট পসিবল মানে যে পার্টিকেল, যার ভিতরে পুরো ক্যারেক্টারিস্টিক্সটাই আছে ওই সিস্টেমে, তো সেটাকে আমরা বলি কোয়ান্টাম। জাস্ট বোঝার জন্য বলছি। যেমন হিউম্যান বডির জন্য যদি বলি, আমরা পড়েছি জীবদের গঠনগত একক কি, কোষ, দ্যাট মিনস সেল। সেলের পর সেল জুড়ে 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 এসব অর্গানগুলো জুড়ে 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 এরকম হিউম্যান বডি বা হোয়াট এভার এই বডিগুলো তৈরি হয়েছে। সো দ্যাটস ওয়াই সব থেকে ছোটো হচ্ছে ওই এক একটা সেল। সো একই রকমভাবে এই চার্জেরও কিন্তু কোয়ান্টাইজেশন হয়। সো দ্যাট মিনস চার্জের জন্য আমরা একটা লোয়েস্ট পসিবল কিছু পাবো। দুনিয়ার যে যত চার্জ, সেই পসিবল লোয়েস্ট পসিবল চার্জটার ইন্টিজার মাল্টিপেলে তৈরি। তো সেটাকেই আমরা বলি একটা ইলেকট্রনের চার্জ, যার ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ কুলম। এই কুলম তার মানে কি চলে এলো, ইন্টারেস্টিংভাবে কুলম চলে এলো আধানের একক, ইউনিট, ইউনিট অফ চার্জ, ইউনিট অফ চার্জ। অবশ্যই কি ইউনিটে, এসআই ইউনিটে। যদি সিজিএসে করি তাহলে এটাকে আমরা কি বলি, স্ট্যাট কুলম বা ইএসইউ আধান বাংলায় লেখা হতো। তো সিজিএসে যদি আমি চার্জের ইউনিট বলি তাহলে এটা স্ট্যাট কুলম লেখা হয়, স্ট্যাট কুলম, বাংলায় লেখা হতো ইএসইউ আধান। ওকে, তাহলে সব থেকে লোয়েস্ট পসিবল চার্জ কি, একটা ইলেকট্রনের চার্জ। তো সেই তার অ্যামাউন্ট কত, 1.6 × 10⁻⁹ কুলম। তাহলে দুনিয়ার যে যত চার্জ পাবো তারা দেখা যাবে এই ইলেকট্রনের চার্জের সরল গুণিতক। দ্যাট মিন্স কিছু একটা চার্জ যদি কিউ মার্কেটে খুঁজে পায়, সেই কিউ ইকুয়ালস টু মাস্ট বি এন ইন্টু ই, যেখানে এন হচ্ছে ইন্টিজার, +-1, +-2, +-3 অ্যান্ড সো অন, যা খুশি হতে পারে, বাট কখনো ফ্র্যাকশন হবে না। তো দ্যাট মিনস আমি দুনিয়ার যে যত চার্জ পাবো সেই কিউ হতে পারে মেবি 5e, মানে 5 ইন্টু ইলেকট্রনের চার্জ, ওই জিনিসটা হতে পারে কিউ ইকুয়ালস টু
1000 হতে পারে কিউ ইকুয়ালস টু 2700 বা 273 ইন্টু ইলেকট্রনের চার্জ, যা খুশি। বাট কখনো এগুলো ভ্যালিড, বাট কখনো আমরা এমন কিউ পাবো না 2 ইন্টু 1 কিউ ইকুয়ালস টু 2.3 ইন্টু কিউ ইকুয়ালস টু 512.2 ইন্টু এরকম নেভার, কখনো পাবো না আমরা। সো দ্যাটস, এটা আমার কে বাধা দিচ্ছে এটা না পাওয়ার জন্য? এই কোয়ান্টাইজেশন অফ চার্জ। তো দ্যাট মিনস চার্জেরও কোয়ান্টাইজড হয়, তুমি চাইলেই মার্কেটে আরবিটারি চার্জ বানাতে পারো না, আরবিটারি অর্ডারে চার্জ খুঁজেও পাবে না। সবসময় যত চার্জ পাবে দেখা যাবে ইলেকট্রনের কোনো না কোনো সরল গুণিতক, 5 টাইমস অফ 10 টাইমস অফ হোয়াট এভার যা খুশি, বাট কখনো ফ্র্যাকশন হবে না। এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং প্রপার্টি কোয়ান্টাইজেশন অফ চার্জ। এই ফর্মুলাটা আমাদেরকে প্রচুর জায়গায় কিন্তু কাজে লাগাতে হবে, আমরা দেখবো নিউমেরিক্যালসের সাথে। ওকে, সো এটা হচ্ছে আমাদের চার্জের মানে বেসিক কিছু জায়গা, যে জায়গাগুলো একেবারে ডিসকাস না করলেই নয়। ওকে, তো ওই কারণে আমরা শুরুতেই এই জিনিসগুলো একটু করে ডিসকাস করে নিলাম। নাও এখান থেকে আমরা আস্তে আস্তে একটু ডিপে ঢুকবো। তো এই যে চার্জের যখন প্রপার্টি জেনে গেলাম, তো প্রপার্টি জানলে এর বেসিক ইউনিট বা ডাইমেনশনগুলো তো জানতে হয়, অলরেডি আমরা ইউনিটটা ডিসকাস করলাম, তবু আরেকবার ছোট্ট করে লিখে দিই। এর যদি এসআই বলি, এসআইতে লেখা হয় কুলম, সায়েন্টিস্ট তার নাম অনুসারেই এসছে। আর সিজিএস প্রসেস যদি বলো, এটাকে লেখা হয় স্ট্যাট কুলম। ওকে, তো কুলমের সাথে স্ট্যাট কুলমের রিলেশন আছে, সেগুলো আমরা আস্তে আস্তে সব আসবো। যদি আমরা ডাইমেনশন বলি, ডাইমেনশন কী করে লেখা হয়? ডাইমেনশনকে লেখা হয়, আমরা চার্জের ছোট্ট একটা ফর্মুলা পড়েছি প্রিভিয়াস ক্লাসে, কিউ ইকুয়ালস টু বা রাদার কারেন্ট ইকুয়ালস টু ডিকিউ ডিটি। একক সময়ে কোনো একটা ক্রস সেকশনের এরিয়া দিয়ে আধানের কতটা পরিবর্তন হচ্ছে, মানে আধান যাতায়াত করছে, তো তার সাথে আধানের চেঞ্জ বাই সময়ের চেঞ্জ, তো সেটাকে আমরা কারেন্ট ইকুয়ালস টু লিখি। তার মানে এখান থেকে আমরা ডিকিউ ইকুয়ালস টু কী বলতে পারি? আই ডিটি বলতে পারি। কোনাগুনি গুণ করে দাও সিম্পলি। তো এই ডিকিউটাই কি? ডিকিউ মানে হচ্ছে আমাদের আধান চার্জ, এটাই হচ্ছে আমাদের আধান। ডি দিয়েছি কেন? ছোট্ট আধান বোঝানোর জন্য, আর কিছুই না। তার মানে এখান থেকে আমি ডাইমেনশন কী পাবো? আয়ের ডাইমেনশন কি? তার মানে ডাইমেনশন অফ কিউ, এরকম যদি বলে, ডিকিউ না দিয়ে আমরা জাস্ট কিউ বলছি, একই জিনিস, তুমি ডিকিউও বলতে পারো, কিচ্ছু যায় আসে না। ইকুয়ালস টু তার মানে আয়ের ইন্টারন্যাশনাল ডাইমেনশনে কী লেখা হয়? কোনো বইতে দেখবে ক্যাপিটাল আই দিয়েও লেখে, কোনো জায়গায় ক্যাপিটাল এ দিয়েও লেখা হয়, আর টি ফর টি। তার মানে কী হয়ে গেল? চার্জের ডাইমেনশন এ ইন্টু টি। ওকে, তো এর ডাইমেনশন। সো নাও এই আধানকে আমরা প্রথমে বললাম থেলস, সেই 600 BC, তারপরে গিলবার্ট সেই ওই 1200 কাছাকাছি মানে কিছু কাজবাজ করলো, মাঝে অনেক মানে দার্শনিক এসছে, অনেক সায়েন্টিস্ট এসে অনেক কাজ করেছে। বাট অফিসিয়ালি চার্জ কতটা অ্যাট্রাকশন প্রপার্টি শো করবে বা কতটা রিপালশন মানে ফোর্স দেবে, তো সেটা অফিসিয়ালি মেজার করেছিল কে? কুলম, 1785 নাগাদ। তো সেই কুলম্বের ল থেকে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের এফেক্টিভ জায়গাটা আমাদের শুরু, যেখান থেকে আমাদের প্রপার নিউমেরিক্যালসে ঢুকতে হবে। ওকে, তো কুলম যখন ফার্স্ট টাইম দেখলো 1785-এ, কুলম কি দেখলো? চার্লস কুলম। ওকে, আমরা শর্টে কুলম লিখছি। তো কুলম তখন অবজার্ভ করলো, সে ভেরিয়াস চার্জ পার্টিকেল নিয়ে কাজ করলো। চার্জ পার্টিকেল নিয়ে কাজ করতে গিয়ে দেখলো, ধরো সাপোজ এখানে একটা আমাদের চার্জ পার্টিকেল আছে, এটা কি? Q1, সামথিং ডিস্টেন্সে এখানে আনাদার একটা চার্জ পার্টিকেল আছে, তো সেটা হচ্ছে আমাদের Q2। ওকে, আর এই চার্জ পার্টিকেলগুলোর মাঝের একটা গ্যাপ আছে, একটা ডিস্টেন্স আছে, এগুলো আমাদের চার্জ পার্টিকেল। এই ডিস্টেন্সটা সাপোজ R। তো দেখলো চার্জ পার্টিকেলগুলোর মাঝে একটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সটা অ্যাট্রাকটিভ হবে কি রিপালসিভ হবে সেটা ডিপেন্ড করছে এই চার্জের ওপরে। সেম হলে রিপালসিভ, অপোজিট হলে অ্যাট্রাকটিভ। তো তিনি দেখলেন এদের মাঝে যে ফোর্সটা কাজ করছে, সেই ফোর্সটা প্রপোর্শনাল টু 1/r²। দ্যাট মিনস এদের মাঝে যে ডিস্টেন্স আছে তার স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। যত কাছে থাকবে তত মায়া বাড়বে, যত দূরে যাব ওই প্রথম একটুখানি মায়াটা অ্যাট্রাকশন থাকবে, তারপর আস্তে আস্তে সব শেষ, সব ইমোশন নষ্ট হয়ে যাবে। ওইখানে যত কাছে থাকবে তত বেশি চোখে থাকছে না, কোথায় গেল, কী করলো, কী খেলো, চোখে থাকছে, মানে মনিটরিং করা যাচ্ছে। বাট যখনই ছেলে বা মেয়ে বাড়ি থেকে দূরে চলে গেলো, অনেক দূরে হোস্টেলে থাকলেও হয়তো পার্টি করতে বেরিয়েছে, মা ফোন করলো, কিরে কোথায় বা কী করছিস? এই তো পড়তে বসছি বা এই তো পড়তে বসবো, বাট তখন হয়তো পার্টি করছে বা কোনো রেস্টুরেন্টে বসে আছে, খাওয়া দাওয়া করছে। সো দ্যাটস ওয়াই যত ডিস্টেন্স হবে তত বেশি এই বন্ডিংগুলো নষ্ট হয়ে যাবে, এই মিথ্যা বলা বা ভুল অ্যাক্টিভিটি এইগুলো বাড়তে থাকবে। তো যত কাছে থাকবে তত মায়া বাড়বে, অ্যাট্রাকশন। সো দ্যাটস ওয়াই যত দূরে যাবে তত স্কোয়ারের সাথে সাথে ফোর্সটাও কমতে থাকবে। ওকে, অ্যানাদার দেখা যায় এই ফোর্সটা প্রপোর্শনাল টু এই যে দুটো আধান আছে তাদের গুণফল। সো দ্যাটস ওয়াই Q1 × Q2।
ম্যাথামেটিক্স কি বলছে? ম্যাথামেটিক্স বলছে একই কোয়ান্টিটি যদি ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ান্টিটির সাথে প্রপোর্শনাল হয় তাদেরকে নাকি আমরা একটা সিঙ্গেল ফর্মুলা দিয়ে লিখতে পারি। দ্যাট মিন্স এফ প্রপোর্শনাল টু আমি বলতেই পারি Q1 Q2 ওভার আর স্কোয়ার। নাও ম্যাথামেটিক্স আরও আমাকে শেখাচ্ছে এই যে প্রপোর্শনাল সাইন আছে, প্রপোর্শনাল সাইন তুললেই তোমাকে একটা কনস্ট্যান্ট ইউজ করতে হবে, তার নাম দিচ্ছি আমরা কে, Q1 Q2 বাই আর স্কোয়ার। হয়ে গেল। তো যদি তুমি সিজিএস প্রসেস ইউজ করো, তোমার হাতে এখন দুটো প্রসেস আছে। সো একটা হচ্ছে সিজিএস আছে, যদি আমি সিজিএস ইউজ করি, আমরা একটু এই পাশে লিখি সিজিএস, এই কে এর ভ্যালু আমরা সিজিএসে কী করে দিই 1 ধরে নিই, তাহলে ফর্মুলাটা খুবই ইজি হয়ে যায়। সেক্ষেত্রে এফ দেখতে লাগে Q1 Q2 বাই আর স্কোয়ার। কে ইজ নাথিং বাট প্রপোর্শনাল কনস্ট্যান্ট, প্রপোর্শনাল কনস্ট্যান্ট, সমানুপাতিক ধ্রুবক। ওকে, সো আর যদি আমরা এটা এসআইতে করি তাহলে কি চেঞ্জ হয়ে যাবে? এই যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট করে করে দেখা গেছে এর একটা ভ্যালু হয়, সেটা দেখতে 1/4 পাই এপসাইলন। যদি আমরা এয়ার ইউজ করি ফর এয়ার, মানে আমরা বায়ু মাধ্যমে ধরো চার্জগুলোকে রেখে কাজ করছি, তাহলে এই প্রপোর্শনাল কনস্ট্যান্ট কে আমরা লিখব 1/4 পাই এপসাইলন নট। এই নট দিচ্ছি এটা এয়ার বোঝানোর জন্য বা ভ্যাকিউমের জন্য, বাকি ক্ষেত্রে হলে এপসাইলন। এই যে নতুন একটা এপসাইলন পেলাম বা এপসাইলন নট যেটাই বলি না কেন, এর একটা নাম আছে। এপসাইলনকে কি বলা হয়? তড়িৎ ভেদ্যতা। বাংলায় এটাকে আমরা বলি তড়িৎ ভেদ্যতা। ইংলিশে এটাকে কি বলা হয়? পারমিটিভিটি। পারমিটিভিটি। ওকে, সো পারমিটিভিটি, মেবি স্পেলিংয়ের একটা ডবল টি থাকতে পারে, তো এটা কারেক্ট করে নেবে। ওকে, সো ওভারঅল এটাকে আমরা বলছি পারমিটিভিটি, বাংলা এটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা। ওকে, সো যেহেতু ইলেকট্রোস্ট্যাটের জন্য করছে, এখানে ইলেকট্রিক্যাল পারমিটিভিটিও বলে। তো নাও এই যে পারমিটিভিটি, এর একটা গুরুত্ব আছে, এর একটা সিগনিফিকেন্স আছে। তো এই সিগনিফিকেন্সটা আমরা একটু পরে পরে দেখব যে এই পারমিটিভিটিটা মানে এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কী, মানে কী এত এর গুরুত্ব আছে, যে কি এত মানে সম্মান দেওয়া হচ্ছে, এত পাত্তা দেওয়া হচ্ছে। এটা আরও বেশি জানবো যখন আমরা ক্যাপাসিট্যান্স পড়ব, দেখবো এর ওপরে ডিপেন্ড করে কোনো একটা ক্যাপাসিটারের ক্যাপাসিটি বাড়ে কমে, চেঞ্জ করা যায়। তো সেটা আমরা দেখব। দ্যাটস ওয়াই আমরা মানে রিসেন্টলি দেখেছি আমাদের যে মোবাইলে যে ব্যাটারিগুলো থাকে, ব্যাটারির পিছনে লেখা থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি। সো Li আয়ন ব্যাটারি লেখা থাকে মোবাইলে যে ব্যাটারিগুলো হয়। বাট এখন যে লেটেস্ট টেকনোলজি আসছে, এই যে 5000 mAh ব্যাটারি, 6000 mAh ব্যাটারি, দেখবে প্রচুর মোবাইলের ব্যাটারি লেখা আছে লিথিয়াম পলিমার ব্যাটারি। তো হোয়াই আয়নটা ক্যান্সেল করে এখন পলিমার লেখা হয়, তার মানে এমনি লিখছে না, সত্যি লিথিয়াম পলিমার ইউজ করা হচ্ছে। তো পলিমার ইউজ করাতে এক্সট্রা অ্যাডভান্টেজ কী? সো সেই জিনিসগুলো আমরা এই এপসাইলনের থ্রু দিয়ে আসবো। তাহলে এখন ফর্মুলাটাকে একটু নতুন করে সাজাই। এই যে ফর্মুলাটা আমি এখানে পেয়েছিলাম, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি। নাও ফর্মুলা এফ দেখতে লাগছে, সিজিএস যেহেতু কে এর ভ্যালু 1, তো খতম, এটা নিয়ে আর বেশি লাফিয়ে লাভ নেই। ম্যাক্সিমাম যা কাজ করবো সব এসআই রেসপেক্টেড। দ্যাটস ওয়াই এফ ইকালস টু আমি এখন লিখবো 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কি? ফর এনি মিডিয়াম, ফর এনি মিডিয়াম, যে কোনো মিডিয়ামের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। বাট স্পেশালি ফর এয়ার এই ফর্মুলাটা আমরা চেঞ্জ করব 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কোথায়? ফর এয়ার। তাহলে সামহাউ কোনো একটা অ্যাঙ্গেলে এটুকু তো আমার মাথায় কাজ করছে, এই যে এপসাইলন আর এই যে এপসাইলন নট, যেটাকে আমরা তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি বলছি, এদের ভিতরে কি কোনো লিঙ্ক আছে এই যে এয়ার মিডিয়ামের জন্য আর যে কোনো একটা মিডিয়ামের জন্য? অবশ্যই অ্যান্সার হচ্ছে ইয়েস, অবভিয়াসলি আছে। এবং দেখা যায়, আমরা একটু ওপরটা মুছি, এই পার্টটা মুছে দিই। ওকে, চলো। সো এখানে দেখা যায় অ্যাকচুয়ালি এফ এর জেনারেল ফর্মুলাটা দেখতে লাগে এফ ইকালস টু 1/4 পাই কে ইন্টু এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এই যে কে, এটাকে আমরা একটু স্টাইল করে লিখি, এই কেটা, এই কে আর ওখানে যেটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট দিয়েছিলাম তারা সেম নয়, এই কেটা একদম সম্পূর্ণ ডিফারেন্ট একটাকে। লেখাগুলো উঠতে উঠতে চলে যাচ্ছে, ফিরে আয় বাবা। ওকে, তো এই যে হোল টার্মটা পেলাম, এই কে ক্যাপিটাল কে ইন্টু এপসাইলন নট ইকুয়ালস টু বেসিক্যালি দেখা যায় দিস এপসাইলন হয় অলওয়েজ।
তো তার মানে এখানে কি পেলাম, এখানে আমি পেলাম এপসাইলন কোনো একটা মাধ্যমের তড়িৎভেদ্যতা ডিভাইড বাই এয়ার মিডিয়ামের তড়িৎভেদ্যতা ইকুয়ালস টু নাথিং বাট দিস ক্যাপিটাল কে। এটা একটা নিউ কনস্ট্যান্ট এবং দেখতেই পাচ্ছি এটাও পারমিটিভিটি, এটাও পারমিটিভিটি, এটা একটা কোনো যে কোনো একটা মিডিয়ামের পারমিটিভিটি, এটা এয়ার মিডিয়ামের পারমিটিভিটি, বেসিক্যালি তো পারমিটিভিটি, তার মানে একই জিনিস বা একই জিনিস। তাহলে যদি একই জিনিস বা একই জিনিস করলে কে কেটে করে কিছুই থাকে না, ওয়ান। তার মানে কে বেসিক্যালি কী এলো, নতুন একটা কোয়ান্টিটি যার ডাইমেনশন লেস অ্যান্ড অলসো ইউনিটলেস। এর না আছে কোনো ডাইমেনশন, না আছে কোনো ইউনিট, এর একটা নতুন নাম দেব, এইটাকে এই নতুন নামে একে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, একে আরও অনেক নামে বলা হয় রিলেটিভ অর রিলেটিভ পারমিটিভিটি আর রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ কেন, আপেক্ষিক, একটা পারমিটিভিটির সাপেক্ষে আর একটা পারমিটিভিটির রেশিও, এখানে বলছে রিলেটিভ পারমিটিভিটি। ওকে, তো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে, এই ছোটো ছোটো ইন্টারেস্টিং ফ্যাক্ট। তাহলে অ্যাকচুয়ালি যদি আমি কুলম্ব লয়ের জেনারেল ফর্মুলা বলি, তাহলে সেই জেনারেল ফর্মুলাটা দেখতে কিন্তু এটা। এবার দেখা যায় ফর এয়ার এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা কে আসছে এর ভ্যালু হয় 1। সো যদি এর কে এর ভ্যালু 1 হয় তাহলে তো কেটা বেসিক্যালি নেই, এটা বাদ। তার মানে তো এই ফর্মুলাটা দেখতে লাগলো 1/4πε0 Q1 Q2/r²। আর আমরা ম্যাক্সিমাম কাজ এয়ারে করি, ওই কারণে সবসময় ফর্মুলা এটা ধরি। বাট যদি কে থাকে, দ্যাট মিনস বলে দেয় মিডিয়ামের একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে যার ভ্যালু, এটা সবসময় ইন্টিজার ফরম্যাটে থাকে, 5, 10, 3 হোয়াট এভার, যা খুশি এরকম হয়, তাহলে তখন আমাকে কিন্তু ফর্মুলায় কেটাকে ইন্ট্রোডিউস করাতে হবে। আর যদি না থাকে, তার মানে যদি বলেই দেয় এয়ার, তাহলে এটার কোনো দরকার নেই, তখন আমার জেনারেল ফর্মুলা হয়ে যাবে কুলম্বস ল। এটা স্পেশাল, এটা এয়ারের জন্য 1 হয়, আর ফর মেটালের জন্য কে হয় ইনফিনিটি। এই 1 আর ইনফিনিটির কী গুরুত্ব বা মানে কখন কাজে লাগাবো, এটা যখন আমরা ক্যাপাসিটার পড়বো তখন ডিটেলসে আসবো, যে তখন দেখবো এগুলো বিভৎস পরিমাণে কাজে লাগে। ওকে, তাহলে এই গেল কুলম্বের যে এক্সপেরিমেন্ট ছিল, তার সেখান থেকে কিছু জিনিস তুলে নিয়ে আসলাম, জাস্ট কিছু তুলে নিয়ে আসলাম, একটা বোর্ডের সিঙ্গেল স্ক্রিনে রিপ্রেজেন্ট করলাম। তো যার যে জায়গাতে ডাউট আছে অবশ্যই ভিডিওটাকে পজ করো বা ব্যাকে যাও, আবার একবার করে দেখে নাও, পুরো ধরে ধরে আমরা জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। নাও সবসময় অলওয়েজ রিমেম্বার, যেটা আমরা পরের চ্যাপ্টারগুলোতেও পড়বো, কোনো জায়গায় যদি রাজা থাকে তাহলে রাজার দুটো জিনিস ইম্পর্টেন্ট। এক হচ্ছে তার একটা তো রাজত্ব থাকবে, মানে তার রাজ্যের একটা সীমানা থাকবে যে এই পর্যন্ত তার রাজত্ব, আর রাজার একটা পাওয়ার থাকবে, দাপট থাকবে, যাতে অন্য অন্য রাজ্যের রাজারা তাকে ভয় পায় বা তাকে সমীহ করে। তো যে কোনো ফোর্সের ক্ষেত্রে এই মানে যে কোনো এরকম যখন সিস্টেমগুলো ডিসকাস করছি, সেখানে রাজা হচ্ছে এই ফোর্স। তো যদি ফোর্স রাজা হয় মানে হচ্ছে কিং, তাহলে তার একটা সীমানা থাকা উচিত, যেই সীমানা পর্যন্ত আমার রাজত্ব, এর ভিতরে ঢুকলেই যদি ট্রেসপাসার্স হও, অনধিকার প্রবেশকারী হও, আমি স্টেপ নেব। দ্যাটস ওয়াই তার একটা ফিল্ড থাকবে বা একটা রেঞ্জ থাকবে, সেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাট বললে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ম্যাগনেটে গেলে ম্যাগনেটিক ফিল্ড, গ্র্যাভিটিতে গেলে গ্র্যাভিটেশনাল ফিল্ড। আর তার একটা নিজস্ব পোটেনশিয়াল থাকবে, যার জন্য সামনের জন তাকে ভয় পাবে, তাকে সম্মান করবে, সেটাকে আমরা বলি পোটেনশিয়াল ভি। সব কিছুর জন্য, গ্র্যাভিটির জন্য পড়লেও ভি পড়তে হবে, ম্যাগনেটে পড়লেও পড়তে হবে, আর ইলেকট্রোস্ট্যাটে পড়তে হবে। সো এদের ভিতরে আবার একটা ঘুরে অন্য একটা কোশ্চেন চলে এলো, কেমন যেন একটা লিঙ্ক হয়ে যাচ্ছে, ইলেকট্রোস্ট্যাটের সাথেও একটা লিঙ্ক, ম্যাগনেটেও একটা লিঙ্ক, আবার ওইদিকে গ্র্যাভিটির সাথে কেমন একটা জন্য লিঙ্ক, এই ফোর্সগুলোর ভিতরে জন্য কেমন একটা লিঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি একটা লিঙ্ক আছে। তো এই লিঙ্কটা ফার্স্ট টাইম খোঁজার চেষ্টা করেছিল আমাদের সেই বিখ্যাত সায়েন্টিস্ট আইনস্টাইন। তো আমাদের অ্যাকচুয়ালি এই যত ফোর্স আছে ইউনিভার্সের, এই ফোর্সগুলোকে আমরা কত রকমভাবে ক্লাসিফিকেশান করি, বেসিক্যালি 4 রকম ফোর্সে ক্লাসিফিকেশান করা হয়। তো একটা ফোর্সকে আমরা বলি স্ট্রং ফোর্স, যেটা আমরা আস্তে আস্তে আসছি কোথায় কোথায় পড়বো। একটাকে আমরা বলি উইক ফোর্স, একটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স, আর এটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই 4 রকমের ইউনিভার্সের ফোর্স আছে। তো এর ভিতরে মানে অ্যাকচুয়ালি এই 4টে ফোর্সের ওপরে প্রচুর সায়েন্টিস্ট এখনও পর্যন্ত কাজ করছে, এবং আইনস্টাইন তার হোল লাইফ
মানে এই চারটে ফোর্সকে একটা সিঙ্গেল ইকুয়েশনে লেখার চেষ্টা করেছিলেন, যাতে এই চারটে ফোর্সকে একটা সিঙ্গেল ইকুয়েশনে রিপ্রেজেন্ট করা যায়। সেই ইকুয়েশনের কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করলে আদার্সরা পাবো, আরেকটা ভ্যালুকে চেঞ্জ করলে বাকিরা পাবো, এইরকম জিনিসটা। বাট উনি পুরোপুরি সাকসেসফুল হননি। গ্র্যাভিটেশনাল ফোর্সকে বাদ দিয়ে বাকি তিনটে ফোর্সকে মোরালেস একটা ইকুয়েশনে লেখা পসিবল বা একরকম ওয়েতে ট্রিট করা সম্ভব, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স একটু অন্য রকমের, দ্যাটস ওয়াই তাকে কিন্তু বাকি তিনটে ফোর্সের সাথে মেলানো যায় না। তো গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটি চ্যাপ্টারতে, মহাকর্ষ চ্যাপ্টারতে পড়বো। স্ট্রং ফোর্স কোথায় পড়বো? যেখানে নিউক্লিয়ার ফোর্স, ওটা হচ্ছে স্ট্রং ফোর্স। উইক ফোর্স কোথায় পড়বো? যেখানে আমরা আলফা গামা বিটা রেডিয়েশন পড়বো, তো সেখানে বিটা ডিকে পড়বো, সেটা উইক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইএম ফোর্স, যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ জায়গাটা পড়া হবে, ইলেকট্রোম্যাগনেট পড়া হবে, তখন পড়বো। আর এখন তার একটা পার্ট অলরেডি ইলেকট্রোস্ট্যাটিক পার্ট এখানে আমরা তো পড়ছি। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি 4 রকমের ফোর্স: স্ট্রং ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, উইক ফোর্স অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই 4টে ফোর্স। ওকে, তো এই 4টে ফোর্সের উপরে কাজ হচ্ছে আপাতত। বাকি 3টে ফোর্স তো পরে হবে। আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা নিয়ে কাজ করি। নাও, ফোর্স থাকলে সেখানে আমরা কি বললাম? ফোর্স থাকলে সেখানে একটা ফিল্ড থাকবে। দ্যাটস ওয়াই কিং আছে, মানে তার একটা কিংডম তো আছেই, পোটেনশিয়ালও আছে। পোটেনশিয়াল পরে আসছি, আগে তার কিংডমের ভিতরের অ্যাক্টিভিটিগুলো ডিসকাস করবো। দ্যাট মিনস ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড। চলো, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। ওকে, তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পড়ার আগে আমাদেরকে অ্যাকচুয়ালি একটা টপিক বলতে হতো, যেটা আমরা মিস করে গিয়েছি। তো এই যে চ্যাপ্টার আমরা পড়ছি, বারবার নাম বলছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, মানে ইলেকট্রো তারপরে একটা স্ট্যাটিক টার্মটা জুড়ে দিচ্ছি। তার মানেই কিন্তু এখানে যে চার্জ পার্টিকেলগুলো আছে তারা বেসিক্যালি এক জায়গায় স্টেবল, মুভ করছে না, কিন্তু মানে ছোটাছুটি করছে না। সো দ্যাটস ওয়াই নামটা স্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিক চার্জ পার্টিকেল যারা আছে তাদের নো ভেলোসিটি, বেসিক্যালি কোনো ভেলোসিটি নিয়ে আমরা ট্রিট করছি না। তো যদি চার্জ পার্টিকেল এক জায়গায় থেমে থাকে, তাহলে তখন করসপন্ডিং ফিজিক্সের যে ব্রাঞ্চটার জন্ম হয় তাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স। সেম চার্জ পার্টিকেলকে যদি আমি সামথিং ভেলোসিটি দিয়ে ছোটাই, তাহলে আরেকটা নতুন ব্রাঞ্চ তৈরি হয়, তাকে আমরা বলি ম্যাগনেটিক ফিল্ড। ওইখানে আমরা চলতি ল্যাঙ্গুয়েজে বলে দিই ইলেকট্রোস্ট্যাট, ম্যাগনেটোস্ট্যাট। একদমই নয়, ম্যাগনেট কী করে স্ট্যাট হবে? তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ডিউ টু দ্য মুভমেন্ট অফ চার্জ পার্টিকেল। তো চার্জ পার্টিকেলের মুভমেন্টের জন্য তৈরি হয়, তাহলে কোনোদিন সেটা স্ট্যাটিক হতে পারে না। তাহলে ওটাকে বলবো ম্যাগনেটিক ফিল্ড, আর এটাকে বলবো ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স বা ইলেকট্রোস্ট্যাট, বেসিক্যালি শর্টে ইলেকট্রোস্ট্যাট। ওকে, তো এই ছোট্ট ডিফারেন্সটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, যেটাকে আমরা ডিনোট করি ই সিম্বল দিয়ে, ক্যাপিটাল ই সিম্বল দিয়ে ডিনোট করা হয়। তো ফিল্ড কি, এদেরকে রিপ্রেজেন্ট করা হয় কী করে, বা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি? ফিল্ডকে আমরা রিপ্রেজেন্ট করি ই ইকুয়ালস টু ফোর্স ডিভাইড বাই চার্জ পার্টিকেল। কোনো একজন চার্জ আছে আমার এখানে, একজন চার্জ বসে আছে অনেক দূর থেকে। এই চার্জ বসে আছে মানে কি, তার চারিদিকে এটা হচ্ছে তার একটা সীমানা, এই হচ্ছে আমার রেঞ্জ। এই রেঞ্জের ভিতরে আমার মানে ম্যাক্সিমাম ফোর্সটা আমি অ্যাপ্লাই করি। এবার ধরো একটা টেস্ট চার্জ এখান থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, এইদিকে কিছু একটা টেস্ট চার্জ কিউ নট, আর এখানে একটা কিউ বসে আছে, এরকম একে নিয়ে আসা হচ্ছে। তাহলে যখনই এই টেস্ট চার্জটা এই ফিল্ডের ভিতরে ঢুকবে, তখন কি কাজ করবে? এই চার্জটা ওর উপরে ফোর্স অ্যাপ্লাই করবে। যদি এবার অবশ্যই ডেফিনেশন এটাকে পজিটিভ চার্জ নিয়ে আসা হয়, তাহলে পজিটিভ চার্জ যদি নিয়ে আসে, তাহলে এখানে যে চার্জটা আছে যদি পজিটিভ চার্জ থাকে, সো তাহলে কী করবে? ওর উপরে একটা রিপালশান দেবে। তো সেই যে রিপালশান হলো এই কিউ নট চার্জের ওপরে, সেই ফোর্স বাই ওই টেস্ট চার্জ, সেই অ্যামাউন্টটাকেই আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, ফিল্ড যা, ফিল্ড ইন্টেন্সিটিও তাই। তাহলে ডেফিনেশানে কি বলা হয়? একটা ইউনিট পজিটিভ চার্জ কোনো একটা জায়গায় থাকা এই যে চার্জের কাছে যদি আমি নিয়ে আসি, তাহলে এই চার্জ পার্টিকেলটা এর উপরে যত অ্যামাউন্ট অফ ফোর্স দেবে, তো সেটাকেই আমরা বলি ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ফোর্সের এক্সপ্রেশন কী ছিল? এটা 1/Q0, এটা ছিল 1/4πε0 Q1 Q2। তার মানে এখানে একজন হচ্ছে কিউ, একজন হচ্ছে Q0, আর ডিভাইড বাই তাদের মাঝখানের দূরত্ব, যদি এখানে যখন চলে আসবে তখন এদের মাঝের দূরত্ব, এই যে দূরত্ব এটা হচ্ছে আমাদের আর,
দিস ওয়ান কিউ নট কেটে দাও, তাহলে 1/4πε0 ইন্টু Q/r²। এটা হয়ে গেল ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন, খুব শর্ট এক্সপ্রেশন। এই রিলেশনটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে যদি কোনো জায়গায় ফোর্স জানতে বলে বা ফোর্স জানতে চাই, তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি জানি তার সাথে টেস্ট চার্জকে গুণ করে দাও, করলে ফোর্স পেয়ে যাবে। আর তার এক্সপ্রেশনটা দেখতে লাগবে এরকম, শুধু একটা ডিফারেন্স, এখানে একটা চার্জ কম আছে। ফোর্সের ডবল চার্জ থাকে, এখানে একটা চার্জ, আর কোনো ডিফারেন্স নেই। ওই কারণে এও দেখা যাবে ডিস্ট্যান্সের সাথে সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তো যখনই আমি এই দিকে যদি ই দিই, এফ অর ই যাই দিই না কেন, যে কোনো একটা ডিস্ট্যান্স যদি এদিকে ড্র করি, সব দেখা যাবে ইনভার্স এইরকম গ্রাফ নামবে। প্রথমে টপ ছিল কিছু একটা জায়গা থেকে, আস্তে 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 যত ডিস্ট্যান্স বাড়বে তত ইনভার্সলি প্রপোর্শনাল এরকম কমতে থাকবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ফিল্ডের ছোট্ট ছোট্ট কয়েকটা গল্প। এই ফিল্ড রিলেটেড প্রচুর প্রচুর প্রবলেম আসে, প্রচুর মিনস প্রচুরই আসে এখান থেকে, মানে এভরি ইয়ার তো একটা করে হয় ফোর্স বা ফিল্ড থেকে ডিরেক্ট কোশ্চেন থাকে। নাও যখনই আমরা ফিজিক্সে অলওয়েজ কি দেখি, নতুন কোয়ান্টিটি আসে, তার ইউনিট অ্যান্ড ডাইমেনশন জানতে হয়। জানো ইউনিট কী জিনিস? এর ইউনিট কী বসাবো? ফোর্সের ইউনিট ডিভাইড বাই চার্জের ইউনিট, দ্যাটস ওয়াই নিউটন পার কুলাম, ব্যাস, অর ডাইন পার স্ট্যাট কুলাম। আমাদের এসআইটা বেশি দরকার, দ্যাটস ওয়াই এসআইটা লিখলাম। যদি এর ডাইমেনশন বার করতে বলে, তাহলে ফোর্সের ডাইমেনশন বাই চার্জের ডাইমেনশন কী করে বসাবো? ফোর্সের ডাইমেনশন কি? mL/t-2, আর এখানে কি আছে? চার্জ আমরা একটু আগে দেখলাম, কারেন্ট ইকুয়ালস টু ডিকিউ ডিটি, তাহলে চার্জ ইকুয়ালস টু আই ইন্টু টি, তার মানে এটি। ওপর নিচে তোলো, এটা এম এর মতো থাকলো, এল কেউ নেই একা, টি ওপরে একটা গেলে T⁻³ আর এটা হয়ে গেল এ ইনভার্স। ওকে, ডান। এই হয়ে গেল ডাইমেনশন, ইউনিটও হয়ে গেল। তো যখনই নতুন কোয়ান্টিটি আসবে, করসপন্ডিং ইউনিট অ্যান্ড ডাইমেনশনটা টুক করে বার করে নেবে। ওকে, সো নাও এই যে ইলেকট্রিক ফিল্ড হলো একটা চার্জ পার্টিকেল, এখানে বারবার আমরা কি কনসিডার করছি? একটা চার্জ পার্টিকেল, এবং এগুলো পয়েন্ট চার্জ ধরে নিচ্ছে, একটা বিন্দু আধান, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। বাট কে বলেছে সবসময় একটা বিন্দু হতে হবে চার্জ পার্টিকেলকে? হতেই পারে এরকম একটা ট্যারাবাকা শেপের বডি আছে, তার ভিতরে কিউ অ্যামাউন্ট চার্জ আছে, মানে সব ভিতরে ছড়িয়ে আছে। এখান থেকে বললাম সামথিং আর ডিস্টেন্সে, এই পয়েন্টের নাম পি, এখানে তুমি ফোর্সের অ্যামাউন্টটা বার করো, কিছু একটা ধরো চার্জ এখানে থাকলো Q0, এখানে আমি বললাম ইলেকট্রিক ফিল্ডটা বার করো। তাহলে এখান থেকে ডিস্টেন্স মাপবো কী করে? কারণ এখান থেকে এই যা ডিস্টেন্স, এখান থেকেই আলাদা, এখান থেকে আলাদা, এখান থেকে আলাদা, সব তো আলাদা আলাদা হয়ে যাবে, তাহলে তো ক্যালকুলেট করতে পারবো না। তাহলে করবোটা কী করে? তো সেই টেকনিকটাই আমরা এবার শিখব। ওকে, সো নেক্সট আমরা এখানে ডিসকাস করব চার্জ ডিস্ট্রিবিউশন। তো চার্জ ডিস্ট্রিবিউশন কত রকমের হতে পারে? 3 রকমের। মানে কত রকমভাবে চার্জ ছড়িয়ে থাকতে পারে? হতে পারে একটা লাইন বরাবর আছে, মানে লিনিয়ার। হতে পারে একটা 2D সিস্টেমের ভিতরে আছে, মানে একটা প্লেট, এই ধরো বোর্ডের একটা তল, যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, মানে 2D, এটা হতে পারে। আর একটা হতে পারে 3D, এই ধরো একটা পুরো ঘর বা একটা কিউব, তার ভিতরে চার্জ ছড়িয়ে আছে। তবে 3 রকমভাবে ডিস্ট্রিবিউট হতে পারে। তো প্রথমে হচ্ছে আমাদের লিনিয়ার, মানে এটা বেসিক্যালি 1D, 1 ডাইমেনশন। সেটা কেমন হতে পারে? ধরো আমরা এখানে একটা অ্যাক্সিস ড্র করছি বোঝানোর জন্য। এখানে আমাদের এরকম একটা চার্জ, কিছু একটা লিনিয়ার বরাবর ধরো চার্জ এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, এর ভিতরে প্রচুর চার্জ আছে, কিন্তু এখানে তো প্রপার দৈর্ঘ্য কিছু পাবো না। এখানে একটা বিন্দু আছে যার নাম হচ্ছে পি, আর এখানে একটা চার্জ আছে Q0। তো আমার বললো এই পুরো দৈর্ঘ্যটার জন্য ওই পি বিন্দুতে মোট ফোর্সটা বার করো, সেটা কত হবে, আর ইলেকট্রিক ফিল্ডটাই বা কত হবে সেটা বার করো। তার জন্য আমরা কি করব? একটা ছোট্ট সেগমেন্ট ধরে নেব এখানে। এই সেগমেন্টের নাম হচ্ছে ডিএল। এর ভিতরে কতটুকু চার্জ আছে? ডিকিউ অ্যামাউন্টের চার্জ আছে এর ভিতরে, ছোট্ট। আর সেখান থেকে দৈর্ঘ্য কত? আর ধরে নাও এই যে পুরো লেন্থটা নিলাম, টোটাল লেন্থ ইকুয়ালস টু আমরা ধরে নিচ্ছি এল, আর টোটাল আধান কত? টোটাল চার্জ ইকুয়ালস টু আমরা ধরে নিচ্ছি কিউ। তাহলে পুরো এল দৈর্ঘ্য, টোটাল চার্জ, তার ভিতরে কিউ, তাহলে ইউনিট অ্যামাউন্টের লেন্থে কত আছে? সো দ্যাট মিন একক দৈর্ঘ্যে কত আছে সেটাকে আমরা বলি লিনিয়ার চার্জ ডেনসিটি। এটাকে লেখা হয় ল্যামডা দিয়ে। তার মানে কই মোট আধান বাই মোট দৈর্ঘ্য, তাহলে একক দৈর্ঘ্যে কতটুকু চার্জ আছে, ইউনিট অ্যামাউন্ট অফ লেন্থে কতটুকু চার্জ আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে এখন আমার ইকুয়েশনটা বানানো খুব সহজ। নাও ইকুয়েশন বানাও। এফ ইকুয়ালস তুমি কি জানো? 1/4πε0 ইন্টু Q1 Q2। একজন তো Q0, আরেকজন কি? এই যে ডিকিউ,
ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে আমি একটা ছোট্ট চার্জের জন্য বার করছি, তাহলে এখানে ফোর্সটাও ছোট্ট হওয়া উচিত। এখন এই ছোটো জিনিস থেকে যদি আমাকে মোট ফোর্স পেতে হয়, টোটাল ফোর্স, তাহলে আমি কি করব, ইন্টিগ্রেশন চাপাবো। ছোটো থেকে বড় জিনিস পাওয়ার টেকনিকই হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ডিএফ ইকুয়ালস টু 1/4πε0, এখানে ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, এখানে করো কিউ নট ডি কিউ ওভার আর স্কোয়ার। নাও ডিকিউ, ডিকিউ এর ভিতরে কতটুকু আছে, ডিকিউ মানে হচ্ছে ডিএল দৈর্ঘ্য, একক দৈর্ঘ্যে আছে ল্যামডা পরিমাণ, তাহলে ডিএল দৈর্ঘ্যে কত আছে, ল্যামডা ইন্টু ডিএল পরিমাণ। তাহলে আমরা মোট আধানের জায়গায় লিখব 1/4πε0 ইন্টু কিউ নট, এখানে ল্যামডা ইন্টু ডিএল বাই আর স্কোয়ার। এটা কি বোঝা গেল? এটা আমরা দেখো একক দৈর্ঘ্যে থাকে ল্যামডা পরিমাণ, আমার দৈর্ঘ্য কতটা, ডিএল। তাহলে একজন করে এতদিনে 10 জন করবে কত দিনে, বা একজনের জন্য লাগে 2 টাকা, 10 জনের জন্য কত লাগবে, তাহলে 10 ইন্টু 10, 10 দুগুণ 20। তাহলে ইউনিট অ্যামাউন্ট আছে ল্যামডা, ডিএল অ্যামাউন্টে কত আছে, তাহলে ল্যামডা ইন্টু ডিএল অ্যামাউন্টে চার্জ আছে এই ডিকিউটা। তার মানে এখানে ডিকিউ আধানটা মানে হচ্ছে ল্যামডা ইন্টু ডিএল, এর ভিতরে যতটুকু আধান আছে সেটা ব্যাস বসিয়ে দিলাম। এবার ইন্টিগ্রেশনে যেমন ভ্যালু বলা থাকবে সেই অনুযায়ী ইন্টিগ্রেশন করে দেবো এখানে, ব্যাস ডান। এই হচ্ছে ছোট্ট জিনিস। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে চার্জ, যে সবসময় একটা লিনিয়ার বরাবর ছড়িয়ে থাকে এমন তো নয়, হতেই পারে সেটা একটা সারফেস জুড়ে ছড়িয়ে আছে, দ্যাট মিনস সারফেস চার্জ ডেন্সিটির কনসেপ্ট হতে পারে একটা কিউবিক্যাল স্ট্রাকচার, দ্যাট মিনস এই পুরো ঘর জুড়ে চার্জ ছড়িয়ে আছে, তাহলে এটা একটা 3D স্ট্রাকচার, সো দ্যাটস ওয়াই একটা ভলিউম জুড়ে চার্জ ছড়িয়ে আছে। তো সেকেন্ড যে পার্টটা আমরা দেখছি সারফেস চার্জ, সারফেস চার্জ। যদি একটা সারফেস জুড়ে চার্জ ছড়িয়ে থাকে তাহলে এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা একটা সারফেস নিচ্ছি, কিছু একটা আরবিটারি সারফেস, ধরো এরকম আমাদের একটা আরবিটারি সারফেস আছে, এই সারফেস জুড়ে সব জায়গায় প্রচুর চার্জ ছড়িয়ে আছে। এই পুরো সারফেসটা থেকে সামথিং কিছু একটা আর ডিস্টেন্সে আমাকে ধরো এখানে একটা পয়েন্ট, সেই পয়েন্টের নাম পি, এই পি পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড বার করতে বলো, তখন কি করব, তো একবারে আমরা নর্মালি পয়েন্ট চার্জ যদি থাকতো এখানে একটা পয়েন্ট, তো সেই পয়েন্টে কিউ আছে, তার থেকে আর দূরত্বে কত, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত ভ্যালু বসিয়ে দিতাম 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। ফোর্স কত, এখানে ধরো অ্যানাদার একটা চার্জ আছে, সাপোজ তার নাম কিউ প্রাইম, তখন ফোর্স বসিয়ে দিতাম 1/4πε0 ইন্টু কিউ প্রাইম বাই আর স্কোয়ার। বাট এখানে তো এই জিনিসটা পাবো না, আমি যদি এখান থেকে ডিস্টেন্স বলি তাহলে আলাদা রকম, এখান থেকে বললে আলাদা রকম, এখান থেকে বললে আলাদা রকম, সব আরগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু আমরা ডিরেক্ট এরকম ফর্মুলা ইউজ করতে পারবো না। তার জন্য আমরা কি করব, ছোট্ট একটা সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করবো, করে তার উপরে ইন্টিগ্রেশন চাপিয়ে দেবো, বা ছোট্ট একটা পয়েন্টের জন্য ওখানে ফোর্স বার করবো, করে ইন্টিগ্রেশন চাপিয়ে দেবো, তাহলে টোটালটা পেয়ে যাবো। ওকে, সো চলো এই ছবিটা আমরা একটু মুছে দিই, এতগুলো জিনিস আমাদের কাজে লাগবে না। ওকে ওকে নাও, তাহলে এখানে একটা পয়েন্ট পি, সেখানে কত চার্জ আছে আমরা ধরে নিচ্ছি কিউ নট চার্জ আছে, আর এর ভিতরে টোটাল কতটা চার্জ ছড়িয়ে আছে, ধরে নাও ক্যাপিটাল কিউ অ্যামাউন্টে চার্জ ছড়িয়ে আছে। তো আমরা সেখানে একটা ছোট্ট সারফেস এরিয়া এখানে কনসিডার করছি, এইরকম একটা ছোট্ট সারফেস, এই সারফেসটার কতটা ডিএস, একটা ছোট্ট সারফেস, সেই সারফেস থেকে এই যে পি পয়েন্টটা আছে তার ডিস্টেন্স সাপোজ আর। ওকে, সো তাহলে এই যে ডিএস সারফেস আর এই যে পুরো সিস্টেমটা হলো এর ইউনিট অ্যামাউন্টে, দ্যাট মিনস ইউনিট সারফেস এরিয়াতে কতটা চার্জ আছে, তো সেটাকে আমরা বলি সারফেস চার্জ ডেন্সিটি। সারফেস চার্জ ডেন্সিটি। কেন ডেন্সিটিটা বার করার দরকার পড়ে, কারণ একটা হিউজ অ্যামাউন্ট অফ সারফেস, ধর অনেকটা বড় জায়গা জুড়ে ছড়িয়ে আছে, অতটা জায়গা একবারে বার করতে পারবো না, ওইখানে বার করবো একক পরিমাণে কতটা আছে, ইউনিট অ্যামাউন্টে কতটা আছে, তার রেসপেক্টে যাতে ইন্টিগ্রেশনটা করতে পারি বা টোটালটা বার করতে পারি। তো সেটাকে আমরা লিখতে পারি, আমরা লিনিয়ারের ক্ষেত্রে ল্যামডা সিম্বল দিয়েছিলাম, এখানে আমরা সিগমা ইউজ করতে পারি সারফেসের জন্য। সেটা কত, অবভিয়াসলি টোটাল চার্জ বাই সারফেস এরিয়া। এই সারফেস এরিয়াটা কত, যা খুশি হতে পারে, সেটা আমরা শেপের ওপরে ডিপেন্ড করছে, স্কোয়ার হলে আলাদা রকম হবে, যদি সার্কুলার হয় আলাদা রকম হবে, যদি ট্রায়াঙ্গুলার শেপে হয় তাহলে আলাদা আলাদা হবে। তো আমরা টোটাল সারফেসটাকে এস ধরে নিচ্ছি, এটা হচ্ছে টোটাল সারফেস। ওকে, সো এটা হচ্ছে আমাদের সারফেস চার্জ ডেন্সিটি, যেটা কিউ বাই এস পার টোটাল সারফেস, টোটাল সারফেস এরিয়া। ওকে, সো ডান। নাও আমরা এখন কি বার করব, এখানে আমরা ফোর্স বার করব, ফোর্স অ্যাট পি।
পি বিন্দুতে যদি ফোর্স বার করতে বলে, ফোর্সের জেনারেল ফর্মুলা কি, এফ ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু Q1 Q2। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি ছোট্ট, এর ভিতরে কতটা চার্জ আছে, ডিকিউ অ্যামাউন্টের চার্জ আছে। তাহলে একটা চার্জ হচ্ছে আমার ওই জায়গার Q0 আর একটা চার্জ হচ্ছে ডিকিউ। এটা ইকুয়ালস ডিভাইড বাই নিচের দূরত্বের স্কোয়ার, ডিস্ট্যান্সের স্কোয়ার। সো এটা যদি ছোট্ট চার্জ হয় ছোট্ট একটা এলিমেন্টের জন্য, তাহলে করসপন্ডিং ফোর্সটাও ছোট্ট হবে। এখন যদি আমি টোটাল ফোর্স পেতে চাই, ছোট থেকে বড় পাওয়ার টেকনিক, ইন্টিগ্রেশন, চাপিয়ে দাও ইন্টিগ্রেশন। নাও ডিকিউ এর জায়গায় কি লিখবো, একক অ্যামাউন্টে থাকে সিগমা, তাহলে ডিএস অ্যামাউন্টে কতটা আছে সেটাই আমার ডিকিউ। দ্যাট মিনস ডিকিউ ইকুয়ালস টু সিগমা ইন্টু ডিএস। তাহলে ডিকিউ এর জায়গায় পরের স্টেপে আমরা লিখতে পারি 1/4πε0 ইন্টু Q0 সিগমা ডিএস ওভার আর স্কোয়ার। ওকে, ডান। নাও যদি আমাকে এখন ইলেকট্রিক ফিল্ড বার করতে বলে, তাহলে একই টেকনিকে আমি ইলেকট্রিক ফিল্ড ডি ইকুয়ালস টু কি লিখবো, ইলেকট্রিক ফিল্ডে শুধু এখানে যেটা টেস্ট চার্জ তার চার্জটা বাদ যায়, তার মানে এফ বাই কি হয়ে যায় Q0। তাহলে সেম ইন্টিগ্রেশন ইউজ করবো 1/4πε0 সিগমা ডিএস ওভার আর স্কোয়ার। ডান। একই প্যাটার্ন, লিনিয়ারের জন্য যা প্যাটার্ন এখানেও প্যাটার্নটা কিন্তু সেম। ওকে, নেক্সট যদি এটা বুঝি তাহলে পরে থার্ড স্টেপে চলে যাব, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। যদি ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, যদি পুরো একটা ভলিউম, একটা এন্টায়ার ভলিউম জুড়ে যদি চার্জ এরকম ডিস্ট্রিবিউট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে টোটাল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা ফিল্ড কী করে বার করতে হয়। চলো নেক্সট। ওকে, তো থার্ড ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। যদি এরকম ভলিউম জুড়ে একটা চার্জ এরকম ডিস্ট্রিবিউট হয়ে থাকে, তাহলে কি গল্প আসবে, ভলিউম জুড়ে ডিস্ট্রিবিউট হচ্ছে, তাহলে তার জন্য আমরা একটা ছোট্ট করে ছবি আঁকি। ধরো এরকম একটা কিছু একটা কিউবিক্যাল স্ট্রাকচার ধরে নিচ্ছি, এরকম একটা কিউব মতো আছে, এটা 3D। ওকে, সো নাও এটা একটা কিউবিক্যাল স্ট্রাকচার, পুরো এন্টায়ার সিস্টেম জুড়ে চার্জ প্রচুর 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 চার্জ আছে। টোটাল চার্জ কত, এগেইন আমরা ধরে নিচ্ছি কিউ, পুরো সিস্টেমের ভিতরে চার্জ কিউ। আমাকে এখন বার করতে বললো এখান থেকে সামথিং একই কিছু একটা পি পয়েন্ট, যার ভিতরে Q0 অ্যামাউন্ট যেখানে একটা চার্জ আছে। তাহলে এই পি পয়েন্টে আমার ফিল্ড কত, ফোর্স কত, সেই জিনিসগুলো বার করতে দিল। তো দ্যাট মিনস এই পয়েন্টে আমাকে বার করতে হবে এফ এর ভ্যালুটাই বা কত আর ইর ভ্যালুটাই বা কত। তাহলে আমরা কী কাজ করব, এগেইন পুরো এন্টায়ার সিস্টেম, এটা তো অনেক বড় সিস্টেম, প্রতিটা জায়গা থেকে চার্জের যদি ডিস্ট্যান্স বার করি তাহলে অনেকগুলো ডিফারেন্ট ডিস্ট্যান্স আসবে, তাহলে একবারে বার করতে পারবো না। তার জন্য আমরা কি করব, এখানে একটা ছোট্ট ইউনিট ভলিউম কনসিডার করে নিচ্ছি, এখানে ছোট্ট, এই যে তার রেসপেক্টে সেখান থেকে এই যে পয়েন্টটা আর ডিস্ট্যান্সে আছে, তাহলে এই ভলিউমটা কত আমার ডিভি, ছোট্ট একটা ভলিউম, এর ভিতরে কতটা চার্জ আছে ধরে নিচ্ছি ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ আছে ওর ভিতরে। তাহলে চার্জ ডেন্সিটিটা কত আসবে, যেটাকে আমরা বলছি ভলিউম চার্জ ডেন্সিটি। ভলিউম চার্জ ডেন্সিটি সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা অলরেডি ল্যামডা দিয়ে একজনকে ডিনোট করেছি, একজন সিগমা দিয়ে, তাহলে একে আমরা রো দিয়ে ডিনোট করি। রো ইকুয়ালস টু কি, টোটাল চার্জ বাই টোটাল ভলিউম। টোটাল ভলিউম মিন্স ভি, আমরা ধরে নিই যেটা হচ্ছে টোটাল ভলিউম, টোটাল ভলিউম। ওকে, সো নাও আমাদের ফোর্সের যদি ইকুয়েশন লিখি তাহলে ফোর্স কি হয়, ফোর্স ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2। তাহলে একজন কিউ হচ্ছে ওটা, আরেকজন কিউ হচ্ছে এখানে ছোট্ট ডি কিউ, ওভার নিচে ডিস্ট্যান্স স্কোয়ার। ছোট্ট যেহেতু চার্জ সিস্টেম তাহলে ফোর্সটাও ছোট্ট। যদি এখন টোটাল ফোর্স বার করতে চাই, এখানে ইন্টিগ্রেশন দেবো, এখানে ইন্টিগ্রেশন দেবো, তাহলে ডিএফটা হয়ে যাবে আমার এফ, আর এটা যেমন আছে কনস্ট্যান্টগুলো বাইরে বেরিয়ে আসবে, আর বাকিরা যেমন আছে তেমন থেকে যাবে, 4πε0 Q0 ডিকিউ। তাহলে ডিকিউ মানে ছোট্ট, ছোট্ট অ্যামাউন্টে, ছোট্ট একটা অ্যামাউন্টে চার্জ, তাহলে ইউনিট অ্যামাউন্টে থাকে ভলিউম চার্জ ডেন্সিটি মানে হচ্ছে পার ইউনিট ভলিউমে কতটুকু চার্জ আছে, তো সেটা হচ্ছে সিগমা। তাহলে এই ডিবি ভলিউমে কত আছে, সরি রো, রো ইন্টু, তাহলে এটা ডিবি হয়ে যাবে টোটাল ডিকিউ এর জায়গায়, আর এখানে বসিয়ে দেবো আর স্কোয়ার। ডান। যারা যারা এবার রো এর একটা কিছু একটা ফাংশন থাকবে, সেটা অবশ্যই আর এর উপরে ডিপেন্ড করবে, সে অনুযায়ী ভ্যালু থাকবে, দিয়ে আমরা ইন্টিগ্রেশন করবো, সেটা কোশ্চেনে যেমন থাকবে তেমনভাবে ইউজ করবো। আমরা আসবো সব রকম টাইপের প্রবলেম নিয়ে। নেক্সট, এখান থেকে যদি এটা চলে আসে তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করি। এটা যদি ফোর্স হয়, ইলেকট্রিক ফিল্ড হয় কি হয়, ফোর্স ডিভাইড বাই দিস টেস্ট চার্জ Q0। দ্যাট মিনস পুরো ইন্টিগ্রেশনটা যদি আমরা এখানে চাপাই তাহলে এখানে আসবে 1/4πε0 ইন্টু দিস রো ভি ওভার
আর স্কোয়ার। ওকে, ডান। তো এই হচ্ছে ছোট ছোট ডিফারেন্স। 3 রকমের যদি ডিস্ট্রিবিউশন থাকে চার্জের, তাহলে তার করসপন্ডিং ফোর্স অ্যান্ড ফিল্ড বার করার টেকনিক। তো এই কনসেপ্টগুলোই আমরা ইউজ করব ভেরিয়াস চার্জ সিস্টেমের জন্য। তো হতে পারে কোনো একটা চার্জ লিনিয়ার বরাবর আছে, যেটা আগের দিন আমরা দেখলাম। হতে পারে কোনো একটা সার্কুলার প্লেটে চার্জ আছে, হতে পারে কোনো একটা জায়গায় পয়েন্ট চার্জ আছে, হতে পারে কোনো একটা সিলিন্ড্রিক্যাল শেপে চার্জ আছে, স্ফেরিক্যাল শেপে চার্জ আছে। তো তাদের জন্য বিভিন্ন পয়েন্টে, ইনার পয়েন্টে, সারফেসের ওপরে, আউটসাইড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডগুলো কত বা ফোর্সগুলো কত। তো এই রকম ইকুয়েশনগুলো আমরা সলভ করব ধরে ধরে। ওকে, চলো নেক্সট। ওকে, সো নেক্সট পয়েন্ট, ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড due to various charge system বা distribution। ওকে, তো ভেরিয়াস মিন্স বিভিন্ন রকমের যদি স্ট্রাকচারে থাকে, সো তখন কি হবে, এটা আমরা হেডলাইন দিয়ে রাখি। সো এর বেসিসে বিভিন্ন কেসগুলো দেখব। ওকে, সো সবার প্রথমে যেটা আমরা স্টাডি করব, যদি আমাদের একটা পয়েন্ট চার্জ থাকে, কেস 1 পয়েন্ট চার্জ। যদিও এটা আমরা আগে ডিসকাস করে এসেছি। পয়েন্ট চার্জে কি হচ্ছে, পয়েন্ট চার্জ মিন্স কোনো একটা জায়গায় এখানে একটা বিন্দু আদান আছে, সে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। সো আমরা ধরে নিচ্ছি এখানে একটা প্লাস কিউ আছে। তো সেখান থেকে সামথিং কিছু একটা ডিস্টেন্স, এই পয়েন্টের নাম হচ্ছে পি, এটা আর ডিস্টেন্সে। এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে বললো। তার ইকুয়েশন কি আসবে, ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই দিস আর স্কোয়ার। ব্যাস, খুব সহজ জিনিস। নেক্সট চার্জ সিস্টেমটা দেখব, যদি স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন হয়, মানে স্ফেরিক্যাল যদি কোনো স্ট্রাকচারে চার্জ থাকে, তাহলে কি হতে পারে। স্ফেরিক্যাল আবার দু রকমের হতে পারে। স্ফেরিক্যালের হতে পারে শেল, দ্যাট মিনস হলো টাইপের, আর এটা হতে পারে সলিড টাইপের। তো যদি শেল হয়, সেল মানে পুরো ভিতরটা পুরো ফাঁকা টাইপের আছে। ওকে, সো যদি সেই রকম টাইপের হয়, তাহলে তার জন্য বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কেমন হতে পারে। ধরো শেল আছে মিন্স এই রকম, ভিতরটা ফাঁকা, এটা হচ্ছে সেন্টার ও, তাহলে চার্জগুলো কোথায় আছে, এর গায়ে আছে। ওকে, সো যদি এইরকম সিস্টেম থাকে, তাহলে এর ভিতরে যদি ইনসাইড কোনো পয়েন্টে বলি, ইনসাইড মানে ভিতরের এইরকম পয়েন্টগুলোতে, তো এইসব জায়গায় তো কোনো চার্জ নেই, ভিতরে ইনসাইডে তো কোনো চার্জ নেই। যদি চার্জ না থাকে, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডের নর্মাল যে ফর্মুলা লিখছি, ই ইকুয়ালস 1/4 কিউ বাই আর স্কোয়ার, এই কিউ তো ভিতরে কোনো পয়েন্টে পাবোই না। তো যদি না পাই, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের কোনো গল্পও নেই। সো তার মানে ই ইনসাইড বেসিক্যালি জিরো। কোন পর্যন্ত, ধরো কিছু একটা ডিস্টেন্স নাও, এটা আর, আর এই যে স্পেয়ার আছে তার রেডিয়াস হচ্ছে আমাদের ক্যাপিটাল আর, তার মানে এটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আর লেস দ্যান ক্যাপিটাল আর, তো সেই পর্যন্ত প্রতিটা পয়েন্টে আমাদের ইনসাইডের, ওটার মানে ইনসাইড হয়ে গেল, ইলেকট্রিক ফিল্ড জিরো। যদি আমি সারফেসে চলে আসি, এই যে এই পয়েন্টগুলোতে, তাহলে সারফেস চলে আসা মানে আমরা কি কনসিডার করি, যে টোটাল চার্জটার জন্য সেন্টারে কনসেন্ট্রেটেড হয়ে আছে। তো যদি সেন্টারে কনসেন্ট্রেটেড হয়ে থাকে, মানে পুরো সারফেস মানে পুরো চার্জটাই আমার আছে এখন, তাহলে অ্যাট সারফেস। তো ইনসাইডে কেন জিরো, এই লজিকটা আমরা একটু পরে আসবো, যখন আমরা গসের ল পড়াবো, তখন আমরা দেখব গস লতে এরকম একটা কনসেপ্ট আছে, ই ডট ডিএস, যেটা ইকুয়ালস টু হয় আমাদের টোটাল ফ্লাক্স ফাই, সেটা ইকুয়ালস টু কত হয়, চার্জ, টোটাল চার্জ বাই এপসাইলন নট। তার মানে ভিতরে যদি ইনসাইডে কোনো একটা গসিয়ান সারফেস কনসিডার করি, তাহলে তার ভিতরে টোটাল চার্জটা জিরো, তো 0/সামথিং জিরো, এখানে ইলেকট্রিক ফিল্ডও জিরো হয়ে যায়। এখান থেকে আমরা ইজিলি দেখাতে পারি। ওকে, নাও আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখাতে পারবো, যখন আমরা পোটেনশিয়াল পড়বো, সেই পোটেনশিয়ালের রেসপেক্টও এখানে দেখাতে পারবো, ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর। তো যদি হলো টাইপের স্ট্রাকচার হয়, তার ভিতরে সেন্টারে প্রতিটা জায়গায় পোটেনশিয়াল কনস্ট্যান্ট হয়। তো যদি কনস্ট্যান্টের উপরে ডেরিভেটিভ করো, তাহলে কি দেবে, জিরো। দ্যাটস ওয়াই ইনসাইডে জিরো হয়। অনেক রকমভাবে আমরা দেখাতে পারি, এগুলো আমরা আসবো, ওই দুটো কনসেপ্ট এখন আমরা পড়িনি, দ্যাটস ওয়াই ডিটেলসে ঢুকলে আমরা পরে আমরা অবশ্যই আসবো। নাও অ্যাট সারফেসে কি আসবে, ই সারফেস। ই সারফেস মিন্স এখন ডিস্টেন্সটা কত হয়ে গেছে, আর পুরো চার্জটা এখন আমার আন্ডারে চলে এসছে, এপসাইলন নট কিউ বাই দিস ওয়ান আর স্কোয়ার। যদি আউটসাইড কোনো পয়েন্টে হয়, ধরো এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের নাম পি, তাহলে এখান থেকে এই যে পি পয়েন্ট দূরত্ব কত আর, তাহলে এখানে কত হবে, আউটসাইড। একদম ছোট্ট লজিক, ই আউট
কত হবে 1/4πε0 টোটাল চার্জ মানে এই পর্যন্ত দূরত্ব মানে তো টোটাল চার্জটা আমার এই দূরত্বের ভিতরে কভার হয়ে যাচ্ছে, সো দ্যাটস ওয়াই টোটাল চার্জ বসিয়ে দিলাম r²। এখানে অবশ্যই r গ্রেটার দেন ক্যাপিটাল R। ওকে, সো ডান। তো যদি হলো টাইপের হয় বা শেল টাইপের হয় তাহলে বিভিন্ন সিচুয়েশানে আছে ইলেকট্রিক ফিল্ডের করসপন্ডিং ভ্যালুগুলো এরকম আসবে। এদেরকে যদি গ্রাফিক্যালি প্লট করি একটা সিঙ্গেল গ্রাফে কেমন দেখতে লাগবে, এটা যদি আমরা একটা গ্রাফিক্যাল প্লটে আসি, এই দিকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড শো করি, এই দিকে যদি আর শো করি, তাহলে কি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমি স্ফেয়ারের ভিতরে আছি আমাকে নো ইলেকট্রিক ফিল্ড, কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। তার মানে ধরে নিচ্ছি এই পর্যন্ত জায়গা হচ্ছে আমার রেডিয়াস, তাহলে এই পর্যন্ত যে জায়গা কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। তারপর থেকে কি আসবে, ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, 1/r² এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r²। ব্যাস সেই হচ্ছে করসপন্ডিং গ্রাফ। এইটুকু জায়গা মানে কোন জায়গাটা, এই যে স্ফেয়ারের এই জায়গাটায় যতক্ষণ পর্যন্ত রেডিয়াস আছে এই পর্যন্ত ডিস্টেন্সে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড নেই, তার বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড আছে। ব্যাস গল্প শেষ। এটা শেল টাইপের যদি হয় তাহলে নেক্সট পরে কাজ আসবে, যদি শেল না হয়, যদি সলিড হয়, সলিড এই টার্মগুলো কিন্তু অনেক সময় এক্সামে ঘুরিয়ে ঘুরিয়ে থাকে। আমাকে ডিরেক্ট বলতে পারে সলিড স্ফেয়ার, বা ওরকমভাবে না বলে বলতে পারে নন কন্ডাক্টিং স্ফেয়ার, নন কন্ডাক্টিং সলিড স্ফেয়ার। নন কন্ডাক্টিং মিনস এ কারোর সাথে কন্ডাক্ট করে নেই, সলিড, তার মানে ভিতরে সব জায়গায় চার্জ যেমন ছিল তেমন আছে। বাট যদি কন্ডাক্ট করে ফেলে তাহলে কিন্তু আর ভিতরে চার্জ থাকবে না, ওই কারণে টার্মগুলোতে লেখা থাকে নন কন্ডাক্টিং স্ফেয়ার। তো নন কন্ডাক্টিং মানে পুরো সলিড, সব জায়গায় চার্জ আছে আর এবং কারোর সাথে কন্ডাক্ট করছে না। সেই রকম সিচুয়েশানে এই যে তিনটে কেস আমরা লিখলাম, ইনসাইড, আউটসাইড, অ্যাট সারফেস, ইলেকট্রিক ফিল্ডগুলো কেমন হয়, ব্যাস এইটা এর মতো থাকুক। জাস্ট শুধু এখানে চেঞ্জ করে দিই আমরা, তাহলে আমাদের খাটনিটা কম হবে। এটাকে আমরা 3 করে দিচ্ছি, আর এখানে করে দিচ্ছি নন কন্ডাক্টিং। কি লিখলাম, কন্ডাক্টিং, এবং অবশ্যই সলিড। যদি এইরকম হয় স্ফেয়ার, অবশ্যই নন কন্ডাক্টিং সলিড স্ফেয়ার, তো সেরকম হলে তাহলে এই তিনটে সিচুয়েশন কী হবে। তাহলে এই ক্ষেত্রে এই ছবির জায়গাটাকে একটু মুছে দিই, ওকে। সো এটা একটু জাস্ট সিম্পল লজিকে বুঝবো, ওকে। তো এই পার্টগুলো আমরা একটু একটু করে, এই পার্টটা আমাদের লাগছে না, ওকে। দেখো, সো তার মানে বেসিক্যালি এই সব জায়গায় চার্জ আছে, ওকে। সো প্রচুর চার্জ আছে। তো আমি একটুখানি সিস্টেমেটিক্যালি বুঝি। ধরো আমি যখন একদম পুরো সেন্টারে বসে আছি, কেন্দ্রে, মানে ই সেন্টার, মানে আমি সেন্টারে বসে থাকি, নিজেই থেকে নিজের ডিস্টেন্স মাপছি, মানে আমি যেখানে বসেছি সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, তাহলে আমার থেকে আমার দূরত্ব কত, 0। সো দ্যাটস ওয়াই বেসিক্যালি এখানে 0 থাকছে একদম সেন্টারে। বাট সেন্টার থেকে যখনই একটু দূরে যাব, কিছু একটা আর ডিস্টেন্সে গেলাম, মানে ইনসাইডে কোনো পয়েন্টে, তাহলে এইটুকু পয়েন্ট নিয়ে যদি আমি একটা ইমাজিনারি স্ফেয়ার কনসিডার করি এইরকম, তাহলে অবশ্যই সেই স্ফেয়ারের ভিতরে তো কিছুটা অ্যামাউন্ট হলেও চার্জ আছে, সেটা একদম পুরোপুরি 0 নয়। যেমন আগের কেসেও হয়েছিল, যখন হলো ছিল তখন ভিতরে কিন্তু কোনো চার্জ ছিল না, বাট এইরকম কেসে হলে ভিতরে তো অবশ্যই চার্জ আছে এইটুকু জায়গার ভিতরে, তাহলে মোটেও 0 হবে না। এটুকু লজিক আমরা এটুকু অন্তত বুঝতে পেরেছি, এটুকু লজিক্যাল যে এর ভিতরে কোনো চার্জ নেই। আবার ধরো এই থেকে ডিস্টেন্স আরেকটু বাড়িয়ে দিলাম এইরকম জায়গায়, তাহলে এই যে নিউ যে আমি একটা স্ফেরিক্যাল এরকম সিস্টেম পাবো, এর ভিতরে এগেন আর একটু বেশি চার্জ বাড়লো। আবার সেখান থেকে আরেকটু ডিস্টেন্স করতে করতে যতক্ষণ না আমি সারফেস পর্যন্ত পৌঁছাচ্ছি ততক্ষণ চার্জ আস্তে আস্তে কিন্তু আমার চার্জের অ্যামাউন্টটা বাড়ছে। তার মানে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড অবশ্যই 0 নয়, এবং সে ডিস্টেন্সের সাথে আস্তে আস্তে বাড়বে, ওকে ডান। যেই আমি সারফেসে চলে এলাম, সারফেসের ওপরে কোনো পয়েন্টে এখানে চলে এলাম, এই পয়েন্টের নাম দিচ্ছি এ। এই পয়েন্টে যদি চলে আসে তার মানে কি পুরো এন্টায়ার চার্জটা আমার ভিতরে চলে এলো। তাহলে অ্যাট সারফেস ইকুয়েশনটা লেখা খুব সহজ, 1/4πε0 টোটাল চার্জ বাই ডিস্টেন্স স্কোয়ার। এটা আমরা আসছি, ইনসাইডের আমরা ভ্যালু আসছি, ওকে। তো এরকম হলো। এখন যদি আমি বলি আউটসাইডে কোনো পয়েন্টে, আউটসাইড মিনস এখানে কিছু একটা পয়েন্টের নাম পি, যার দূরত্ব কত আর, তাহলে তার ভ্যালুটা কত লিখবো, 1/4πε0 টোটাল চার্জ বাই টোটাল ডিস্টেন্স। অবশ্যই এখানে আরটা আমার রেডিয়াসের থেকে বেশি, ব্যাস ডান। এবার আমাদের ইনসাইডের জায়গাটা একটু লজিক্যালি বুঝি, তার জন্য ইকুয়েশন আমরা বানাবো, একদম মানে ধীরে সুস্থে ইকুয়েশন এখানে বানাবো। নাও এইটুকু লজিক বুঝেছি, যত সেন্টার থেকে একটু একটু করে ডিস্টেন্স বাড়বে তত ইলেকট্রিক ফিল্ডটাও বাড়বে, তার মানে লিনিয়ারলি বাড়তে থাকে।
ওইখানে গ্রাফটা কেমন শো করে, বাইরের গ্রাফ তো অ্যাজ ইট ইজ যেমন আছে, তার মানে আগেরটার জন্য হলোর জন্য যেটা ইনসাইডে জিরো এসে কিছু ছিল না, এখন সেই ব্যাপারটা আর হবে না, ইনসাইডে থাকবে এবং সেটা লিনিয়ারলি বাড়বে, এই রকম বাড়বে। এটা লিনিয়ারলি প্রথমে বাড়ছে, বাড়তে 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 যখন আমি রেডিয়াসে এই সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেলাম, সর্বোচ্চ হলো, তারপরে এবার ডিস্টেন্সের সাথে সাথে কমবে, কারণ তখন আর চার্জ বাড়ার জায়গা নেই তো, কারণ স্পেয়ার তো লিমিটেড, এইটুকু জায়গার ভিতরে সব চার্জ চলে এসছে, তারপরে যত দূরত্ব যাবো তখন 1/r² সাথে সাথে বাড়তে থাকবে, ব্যাস ডান। এই হচ্ছে দুটো গ্রাফের পার্থক্য। তো নন কন্ডাক্টিং স্ফিয়ার, সলিড স্ফিয়ার হলো এইরকম। নাও এখন প্রশ্ন রইল ই ইনসাইডের ভ্যালুটা কত হবে। চলো এটার জন্য আমরা একটু ডেরিভেশন করি ছোট্ট করে, দেখি কেমন দেখতে লাগে। তো বাকি জায়গাটা একটু মুছতে হবে ছোট্ট করে। ওকে, সো তাহলে এটা আমরা কেস 3 দেখছি ইনসাইডে, এটা কিন্তু নতুন কিছু নয়, ইনসাইড। তার জন্য আমরা একটা ছোট্ট সিস্টেম ড্র করি। ওকে, নাও এটা হচ্ছে স্পেয়ার, সব জায়গায় চার্জ আছে, সব জায়গায় এরকম প্রচুর 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 চার্জ আছে। ওকে, সো আমরা কি করছি, এটা আমার সেন্টার ও, এখান থেকে সামথিং কিছু একটা ডিস্টেন্স ড্র করে নিচ্ছি, যে পয়েন্ট আমি বার করতে চাই ইনসাইডে। এই ডিস্টেন্সটা কত, ছোট আর, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে আর কিন্তু ক্যাপিটাল আর, যেটা আমার রেডিয়াস, রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, এই টোটাল স্ফিয়ারের যেটা রেডিয়াস তার থেকে অবশ্যই ছোট। নেক্সট কাজ কি হবে, এই যে আর পর্যন্ত ডিস্টেন্সকে বেস করে আমরা একটা অ্যানাদার স্ফিয়ার কনসিডার করছি, যার রেডিয়াস হয়ে গেল আর। নাও এই যে নিউ স্ফিয়ারটা হলো স্ফিয়ার উইথ রেডিয়াস আর, চার্জ ইন স্ফিয়ার উইথ রেডিয়াস ছোট আর। এই যে আর রেডিয়াসের ভিতরে কতটুকু চার্জ আছে সেটা আমরা ধরে নিচ্ছি ছোট্ট একটা কিউ। নাও সেই কিউ এর ভ্যালুটা কত আমি জানি না, তাহলে আমি একটা কাজ করতে পারি, ইউনিট ভলিউমে কতটুকু চার্জ আছে সেটা বার করি, দ্যাট মিনস ভলিউম চার্জ ডেন্সিটি বার করি। এটা তো স্পেয়ার, তার মানে ভলিউম চার্জ ডেন্সিটি বার করা যাবে। তাহলে ইউনিট ভলিউমে থাকে এত, তাহলে এই যে আর ভলিউমে যে নতুন স্পেয়ার হলো তার ভিতরে কত, সেটা হচ্ছে কিউ এর ভ্যালু, ইজিলি বার করতে পারবো। নাও ছোট্ট করে ভলিউম চার্জ ডেন্সিটি কত, সেটাকে আমরা লিখি রো ইকুয়ালস টু টোটাল চার্জ, ধরে নিচ্ছি এর ভিতরে টোটাল কত চার্জ ছিল, কিউ অ্যামাউন্টের চার্জ ছিল, কিউ বাই, বা আমরা কি ধরেছিলাম আগের বার বোধহয় স্মল কিউ বা সামথিং কিছু ধরেছিলাম, যেটাই ধরে না কেন তাহলে এটাকে কিউ প্রাইম বলে দাও আর এটাকে কিউ বলে দাও। তাহলে কিউ বাই টোটাল ভলিউম কত, 4/3 পাই আর কিউ। ওকে, সো একটা ভলিউমের আমরা জানি, একটা স্ফেরিক্যালের ভলিউম কত হয়, 4/3 পাই আর কিউ হয়, ব্যাস ডান। নাও এই কিউ প্রাইম মানে কত, নাও ভলিউম, নিউ ভলিউম আমরা লিখি নিউ ভলিউম, নিউ ভলিউম মিনস এই যে ছোট্ট আর রেডিয়াসের যেটা হয়েছে সেটা কত, 4/3 পাই ছোট্ট আর কিউ। তাহলে আমাকে বার করতে হবে এইটুকু ভলিউমের ভিতরে কতটুকু চার্জ আছে। তাহলে ইউনিট ভলিউমে থাকে রো অ্যামাউন্ট, এত ভলিউমে কত, ব্যাস সোজা হিসেব। অতএব কিউ প্রাইম ইকুয়ালস টু ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটি ইন্টু নিউ ভলিউম পাই আর কিউ। ভ্যালুটা বসাও, রোজ জায়গায় কত বসাবে, কিউ ওভার 4/3 পাই ক্যাপিটাল আর কিউ, আর এখানে বসাবো 4/3 পাই স্মল আর কিউ। 4/3 পাই 4/3 পাই ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনটা দেখতে পাচ্ছি কিউ ইন্টু আর কিউব বাই ক্যাপিটাল আর কিউ। এটা হচ্ছে যে নিউ আমি যেটুকু ভলিউম কনসিডার করলাম, এই যে ভলিউম যেটা কনসিডার করলাম এর ভিতরে কতটুকু চার্জ আছে। তাহলে এবার বাকি ফর্মুলাও খুব সহজ, ইলেকট্রিক ফিল্ড বার করা। ইলেকট্রিক ফিল্ড কী বার করবো, ইনসাইড ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট চার্জ বাই ডিস্টেন্স স্কোয়ার। তাহলে চার্জ কত, সেটা ওর ভিতরে কত আছে, কিউ প্রাইম ডিভাইড বাই ডিস্টেন্স স্কোয়ার আর স্কোয়ার। কিউ প্রাইমের জায়গায় ভ্যালু বসিয়ে দাও, 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ প্রাইম, কিউ প্রাইমের জন্য এখানে দেখতে পাচ্ছি টোটাল চার্জ ইন্টু আর কিউব ক্যাপিটাল আর কিউব, আর এখান থেকে কত থাকছে নিচে একটা আর স্কোয়ার। আর স্কোয়ারের সাথে এই কিউবের কাটলে এখানে কত চলে আসবে, 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ আর ডিভাইড বাই দিস ওয়ান। তার মানে আমি কি পেলাম,
আগে যেটা আমাদের ফর্মুলা হতো অনেকটা সেই ফর্মুলাটার মতোই দেখতে, শুধু একটু অন্যরকম। তাহলে চাইলে আমি এই ফরম্যাটেও রাখতে পারি, আবার চাইলে কিন্তু চার্জ ডেন্সিটি রেসপেক্টও একে চেঞ্জ করে দিতে পারি। তাহলে এটা একটা ফর্মুলা, তাহলে আমি বুঝতেই পারছি 1/4πε কিউ বাই আর কিউ, এই পার্টটাকে যদি বাদ দিই তাহলে এখানে একটা পড়ে রইলো শুধু আর। এই আর পার্টটা কি লিনিয়ার, মানে যত বাড়বে সো তত ইলেকট্রিক ফিল্ডটা ইনসাইডে বাড়বে। ওইখানে আমরা দেখেছিলাম স্ট্রেট লাইনের মতো গ্রাফ হয়েছিল, মানে সে y=mx+c মতো দেখতে। ওকে, সো আমি যদি ডিস্টেন্সের সাথে ভেরিয়েশন দেখি, কারণ আর তো কনস্ট্যান্ট, মানে পুরো এই জিনিসটার জন্য যদি দেখি তো রেডিয়াস তো আর তো কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, টোটাল চার্জ কনস্ট্যান্ট থাকছে, 4πε0 কনস্ট্যান্ট, তাহলে একমাত্র ভ্যারিয়েবল হচ্ছে আর। তাহলে আর যত বাড়বে, আর 5 হলে এও 5 অ্যামাউন্ট বাড়বে, এটা 10 হলে এটা 10 অ্যামাউন্ট বাড়বে, দ্যাট মিনস লিনিয়ারলি বাড়বে। ওই কারণে আমাদের গ্রাফিক্যাল নেচারটা দেখতে হয়েছিল এই গিয়ে এইরকম, এবং কখনো কিন্তু এই এক্স অ্যাক্সিসের সাথে টাচ করেনি, কারণ প্র্যাকটিক্যালি ওরকমভাবে জিরো হয় না। সো ইনফাইনাইট এটা লেন্থ জুড়ে চলতে খুব কমবে, খুব ভ্যালু কমতে 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 যাবে, বাট কখনো ওরকমভাবে জিরো হয়ে যাবে না। ওকে, সো তাহলে এই ইকুয়েশন আমি যদি চাই, মনে করি এটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জের জন্য তাহলে আমরা এখানে এই সিগমা রেসপেক্ট একে চেঞ্জ করতে পারি, সরি এই রোর রেসপেক্ট এটাকে চেঞ্জ করতে পারি, একটু রিঅ্যারেঞ্জ করে সাজিয়ে লিখতে পারি। কীভাবে সাজাবো, Q/4/3 এরকম একটা টার্ম লাগবে। তাহলে এর জন্য আমরা কি করছি, নিচে একটা 3 দিয়ে দিচ্ছি, তার মানে এখানেও আমাকে কি করতে হবে, একটা 1/3 ইউজ করতে হবে। তাহলে কি হলো, 4/3π, এখানে আর কিউব, হ্যাঁ আর কিউব আছে, ওপরে কিউ আছে। তাহলে নতুন ইকুয়েশনটা দেখতে লাগবে, কি থাকছে, আর থাকছে, ওকে, সো নিচে থাকছে 3ε0, এইরকম কিছু একটা থাকছে, জাস্ট একবার চেক করে নাও। ওকে, আমরা যদি চেক করি 1/3 তো নিচে চলে এলো, ε0 4/3 আর কিউব ওপরে কিউ, হ্যাঁ এইরকম একটা টার্ম থাকছে। ব্যাস, এটা কনস্ট্যান্ট, তাহলে শুধু আর এর ওপরে ডিপেন্ড করে, কোথায়, ইনসাইডে। যত এবার তুমি আস্তে আস্তে এই আরটা বাড়তে যতক্ষণ না ক্যাপিটাল আর পর্যন্ত আসছে ততক্ষণ লিনিয়ারলি বাড়তে থাকবে। তো আমি নিটের জন্য কি করবে, ডেরিভেশনটা দেখালাম যাতে মনে থাকে যে সিচুয়েশনগুলো কীভাবে হয়, তো তার জন্য এই জিনিসগুলো দেখানো, আর আমাকে ফাইনালি এই জিনিসটা মনে রাখতে হবে ম্যাথ করার জন্য। ওকে, চলো ডান। নেক্সট টাইপের সিস্টেম দেখি, যদি সার্কুলার রিং হয় তাহলে কি হবে। ওকে, সো নেক্সট সিস্টেম সার্কুলার রিং উইথ রেডিয়াস ধরো ক্যাপিটাল আর। এরকম যদি একটা রিং থাকে, সেই রিং জুড়ে যদি আমাদের চার্জ ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, টার্মগুলো খেয়াল রাখতে হবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে সব জায়গায় ইউনিফর্মলি এরকমভাবে ধরো চার্জ ডিস্ট্রিবিউট হয়ে আছে রিং। সেই রিং থেকে আমাকে ধরো কিছু একটা দূরত্ব এইরকম, এটা আমরা বললাম এক্স। এই এক্স ডিস্ট্যান্সে আমাকে এখানে কিছু একটা পয়েন্ট আছে, তার নাম পি। এই পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে বললো, ফিল্ড অ্যাট পি, সেটা কত হবে। তো এর জন্য আমরা ডেরিভেশন দেখবো না, কারণ নিটের জন্য আমাদের এই ডেরিভেশনগুলো দরকার পড়বে না, আমাদের ডিরেক্ট ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, বারবার লিখে মুখস্থ করতে হবে, নইলে কিন্তু ভুলবো। তো তার ফর্মুলা হয় ই অ্যাট পি মানে যে কোনো পয়েন্ট, তো সেটাকে আমরা লিখি 1/4πε0 কিউ ইন্টু এক্স ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, যেখানে আর কি জিনিস, আর হচ্ছে রেডিয়াস অফ দিস রিং। ওকে, সো এই ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তার মানে কি দাঁড়ালো, 1/4πε0 ক্যাপিটাল কিউ হচ্ছে টোটাল চার্জ ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ, এই হচ্ছে আমাদের ফর্মুলা। নাও অবশ্যই এই ফর্মুলাটাকে একটা ছোট্ট জিনিস ইন্ডিকেট করছে যে এই ইলেকট্রিক রিংয়ের জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা সার্টেন ডিস্ট্যান্সে ম্যাক্সিমাম হবে, তারপরে কিন্তু আবার ডিকে করবে, মানে আবার কমতে থাকবে বা হোয়াট এভার চেঞ্জ হবে, কিন্তু এর একটা পার্টিকুলার পয়েন্ট পাবো যে পয়েন্টে গেলে এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। তো আমাকে সেই পয়েন্টটাও খুঁজে বার করতে হবে। তো সেই পয়েন্টের খুঁজে বার করার উপায় কি, একে ডেরিভেটিভ করো, ডিএক্স করো পজিশনের রেসপেক্টে, যেখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম, কোনো কোয়ান্টিটির ম্যাক্সিমাম বলতে আমরা বুঝি সেই পয়েন্টের ফার্স্ট ডেরিভেটিভ মাস্ট বি 0। ধরো আমাকে বললো যে ম্যাক্সিমাম বা মিনিমাম ম্যাথের যে চ্যাপ্টারটা আমরা পড়েছি সেখানেই ছিল, ধরো আমাকে বললো ভেলোসিটি বা অ্যাসেলারেশনের ম্যাক্সিমাম ভ্যালু। তো অ্যাসেলারেশন কখন ম্যাক্সিমাম হবে বা ভেলোসিটি কখন ম্যাক্সিমাম হবে, তো কত সময় পরে, আমরা দেখেছি স্ট্রেট লাইন মোশন এরকম টাইপের কোশ্চেন দেয় যে মানে কত সময় পরে, 10 সেকেন্ড না 15 সেকেন্ড না 20 সেকেন্ড, কত সময় পরে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে বা অ্যাসেলারেশন হবে। কী করে বার করবো, ভেলোসিটি বা অ্যাসেলারেশনের যে ইকুয়েশনটা দেওয়া আছে তার ডেরিভেটিভ করো, যার
ম্যাক্সিমাম ভ্যালু জানতে চাচ্ছে তার ফার্স্ট ডেরিভেটিভ করো। যদি বলে ভেলোসিটি কখন ম্যাক্সিমাম হবে, দ্যাট মিনস মানে ডিস্টেন্সের রেসপেক্টে বা যেই ইকুয়েশন যেভাবে দেওয়া আছে সময়ের রেসপেক্টে, সো তার ডেরিভেটিভ করো, ফার্স্ট ডেরিভেটিভ করো। অ্যাসেলেশন বললে অ্যাসেলেশনের ফার্স্ট ডেরিভেটিভ করো ইকুয়ালস টু 0, তো তাহলে সেই পয়েন্টে গিয়ে একটা 0 আসবে। তাহলে আমি যদি বার করতে বলি যে ই কখন ম্যাক্সিমাম হবে, তাহলে ম্যাক্সিমাম কনসেপ্টটি কী বলছে, তাহলে পজিশনের রেসপেক্টে ডিই ডিএক্স করো ইকুয়ালস টু 0 বসিয়ে দাও। সেই সমীকরণ থেকে এক্সের একটা ভ্যালু বার করো, সেই ভ্যালুটাই হচ্ছে পার্টিকুলার সেই পয়েন্ট, যে পয়েন্টে গেলে ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম হয়। তাহলে সেই পয়েন্টটাও আমাকে খুঁজতে হবে, অ্যান্ড অলসো সেই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালুটা কত ইলেকট্রিক ফিল্ডে সেটাও জানতে হবে। তো দুটোই জানবো এখানে। ওকে, চলো আমরা ডিরেক্ট ভ্যালু লিখছি। সো আমরা যদি এটাকে সলভ করি, দ্যাট মিনস কোন পয়েন্টে ইর ম্যাক্সিমাম ভ্যালু আসবে, তাহলে আমরা দেখব সেই পয়েন্টটা পাবো ই ম্যাক্স অ্যাট x ইকুয়ালস টু প্লাস মাইনাস আর বাই রুট টু। দ্যাট মিনস রেডিয়াস বাই রুট টু এর একটা প্লাসেও পাবো, মানে প্লাস ভ্যালুতে একটা মাইনাস ভ্যালুতে। তার মানে স্বাভাবিকভাবে বুঝতে পারছি যদি আমি গ্রাফ ড্র করি তাহলে একটা গ্রাফ আসবে এরকম, যেখানে এক্স এই যে সর্বোচ্চ পয়েন্ট এটা কত আসবে এক্স ইকুয়ালস টু আর বাই রুট টুতে, আর এই দিকেও এরকম একটা পাবো যেখানে এই সর্বোচ্চ পিকটা কোথায় পাবো এক্স ইকুয়ালস টু মাইনাস আর বাই রুট টুতে। এই করসপন্ডিং এই ভ্যালু দুটোই বা কত, তো সেটা আমরা বার করতে পারি। যখন ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে গেছি, তাহলে ম্যাক্সিমামের পয়েন্টটা পেয়ে গেছি, তাহলে এই ইকুয়েশনের ভ্যালুটা বসিয়ে দাও। অতএব ই ম্যাক্স ইকুয়ালস টু কত 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ, এক্সের জায়গায় বসাবো, অবশ্য আগে প্লাস মাইনাস লিখে নিলাম, বাই রুট টু, আর এখানে কত বসাচ্ছি আর স্কোয়ার, এক্সের জায়গায় কত বসাবো আর বাই রুট টু, দ্যাট মিনস আর স্কোয়ার ওভার রুট টু, এটা 2, এখানে 3/2। এটাকে একটু সলভ করি, সুন্দর করে সলভ করে ফেলি। তাহলে এখানে কত আসছে, প্লাস মাইনাস আগে দিয়ে রাখলাম 1/4 পাই এপসাইলন নট, ওপরে থাকছে কিউ ইন্টু আর, আর স্কোয়ার যদি বাইরে কমন নিই এই স্কোয়ারের সাথে এই স্কোয়ার কেটে যাবে, তাহলে আর কিউব বেসিক্যালি, তাহলে রুট টু ইন্টু আর কিউব, আর এটা কত আসবে 1 প্লাস হাফ, দ্যাট মিনস 3/2, এটা আসছে 3/2 পাওয়ারে দিস ওয়ান 3/2। এটাকে যদি সলভ করি সুন্দর করে, তাহলে আর একটা লাইন আমাকে করতে হবে, কোথায় করি, নিচে লাইন ধরছে না, ওপরে লাইনে করে দিই এখানে। তাহলে ই ম্যাক্স ভ্যালুটা কত পাবো এখান থেকে, এই আরের সাথে এই আর তো কাটছে নো ডাউট, তবুও লিখি একবার, কিউ আর 4 পাই এপসাইলন নট রুট টু আর কিউ 3/2, তার পাওয়ারে কত 3/2 আছে, তার মানে ওপরটা পাবো 3√3 আর নিচেটা পাবো 2√2। এই রুট টুর সাথে রুট টু ক্যান্সেল আউট, টুর সাথে এই 4 ক্যান্সেল আউট করে 2, তাহলে পুরো সলিউশনটা এখানে কত পাচ্ছি, এই আরের সাথে এটা বাদ গিয়ে স্কোয়ার আসবে, তাহলে কিউ বাই 2 × 3 6 পাই এপসাইলন নট, এখানে একটা 3 থাকছে আর এখানে আর স্কোয়ার। ওকে ডান। তাহলে আমরা এই ম্যাক্সিমাম পয়েন্ট, তার মানে এই জায়গাতে পাবো প্লাস দিস ওয়ান, আর এই পয়েন্টে কী পাবো মাইনাস দিস ওয়ান। এটা হচ্ছে এই ই ম্যাক্সের ভ্যালু, এই দু জায়গাগুলোতে ই ম্যাক্স পাওয়া যাবে, ই ম্যাক্স। ওকে, সো একটু কমপ্লিকেটেড দেখতে লাগতে পারে, বাট কিন্তু একদমই কমপ্লিকেটেড নয়। শুধু পয়েন্টটা খুঁজে পাওয়ার জন্যই বলেছিলাম ডেরিভেটিভ করতে হবে। তো যদি খুব কষ্ট হয় ডেরিভেটিভ করতে, করার দরকার নেই, ভ্যালুটা শুধু মুখস্থ করো, ভ্যালুটা মুখস্থ রাখো, করসপন্ডিং এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে। ডেরিভেশনটা এই কারণে আমি দেখাচ্ছি এই জায়গাগুলোতে, যাতে ভুলে গেলেও আমি ব্যাক ক্যালকুলেশন করে যদি টাইম থাকে বানিয়ে নিতে পারি, বাট চেষ্টা করতে হবে যেন আমি না ভুলি, মানে ফাইনাল ভ্যালুটা যেন আমার মনে থাকে। এগুলো মনে না থাকলে কিন্তু খুবই বিপদ। এই ভ্যালুগুলো মনে রাখবে, যদি এদিক ওদিক একটু ইন্টু মাল্টিপ্লাই করতে ভুল থাকে তো একটু চেক করে নেবে। আই থিঙ্ক ভুল নেই, 3×6 আছে, পায়ের জায়গায় আছে, এপসাইলনটা আছে, √3 আছে, আর স্কোয়ার, হ্যাঁ মোটামুটি ঠিকই আছে। ওকে, সো এই ভ্যালুগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এটা যদি একটা রিং থাকে, রিং থেকে সামথিং কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয় দিস ওয়ান, এটা ম্যাক্সিমাম কোথায় হবে এই পয়েন্টে, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে এই ভ্যালুটা। যদি প্লাস ভ্যালু জানতে চাইতে প্লাসে এক্স ইকুয়ালস টু r/2 তে হবে প্লাস ভ্যালুটা, আর -r/2 তে হবে মাইনাস ভ্যালুটা। সো দ্যাট মিনস এই যে সর্বোচ্চ পয়েন্টগুলো কোথায় গেল ছবি, এটা আর এটা। ওকে, সো ডান। নেক্সট টাইপের আমরা সিস্টেমে চলে যাব। এটা সার্কুলার রিং হলো। যদি আর কি টাইপের আমাদের বাকি থাকতে পারে, যদি কোনো ল্যামিনা টাইপের হয় বা কোনো শিট টাইপের হয়, এটা প্লেট টাইপের, চার কোনো একটা প্লেট টাইপের কোনো সিস্টেম আছে, তাতে চার্জ আছে, সেখান থেকে সামথিং ডিস্টেন্সে ফিল্ড কত, তো সেটাও জানতে চাইতে পারে। চলো সেটা দেখি। ওকে, সো এটা মেবি কেস নাম্বার 5। সো যদি এরকম থাকে, ইনফাইনাইট চার্জ শিট, যদি এরকম থাকে, সো ইনফাইনাইট চার্জ শিট মিনস যার ওয়ান সাইডে শুধু চার্জ আছে এইরকম,
এরকম কার্ভ মতো করে দিচ্ছি, মানে উপরেও ইনফাইনাইট আছে আর নিচেও এরকম ইনফাইনাইট। এখানে ধরো প্রচুর 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 চার্জ আছে, একদম পাতলা একটা শীট টাইপের, কোনো ঠিক নয়। তো সেখান থেকে সামথিং কিছু একটা ডিস্টেন্স, আর ডিস্টেন্স, সেখানে একটা পয়েন্ট পি, সেখানে আমি বললাম ইর ভ্যালু কত। তাহলে ইর ভ্যালু কী করে বার হবে? তার জন্য আমরা কী করবো, যেহেতু ইনফাইনাইট চার্জ সিস্টেমে টোটাল চার্জ একবারে আমরা জানতে পারি না, তাহলে আমরা কী করব, চার্জ ডেন্সিটি বার করব। এটা একটা সারফেস, তাহলে সারফেস চার্জ ডেন্সিটি একটু আগে আমরা দেখে এসেছি, সেটাকে কি করে লেখা হয়, সারফেস চার্জ ডেন্সিটি ইকুয়ালস টু টোটাল চার্জ বাই টোটাল সারফেস এরিয়া। তো এই ভ্যালুটা বেসিক্যালি গিভেন থাকে, ওইখানে আলাদা করে কষ্ট করে আমাদেরকে বার করতে হয় না। তো এটা মোটামুটি সবসময় গিভেন ডেটা থাকে, তো বা এর একটা কোনো ইকুয়েশন দেওয়া থাকে, তো সেই ভ্যালুটা শুধু লিখলেই হলো। তো যদি সারফেস চার্জ ডেন্সিটি থাকে সিগমা, আর সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইর ভ্যালু আসবে সিগমা বাই 2 এপসাইলন নট। এই ভ্যালুটা কোথা থেকে এলো, এর ডেরিভেশন আছে, বাট এই ডেরিভেশনটা আমরা এই ক্লাসে দেখাবো না, বিকজ আমরা এখনও গস ল পড়িনি। গস ল বা গাউসের সূত্র যে জিনিসটা আছে, সো গস ল ইন ইলেকট্রোস্ট্যাট, এই জিনিসটা এখনও পড়িনি। সো দ্যাটস ওয়াই এই প্রবলেম, মানে প্রুফটা এখন দেখানো যাবে না। ওইটা আমরা যখনই পড়ে নেবো তখন দেখবো জাস্ট 3 লাইনের অ্যান্সার চলে এসছে, এই ভ্যালুটা কোথা থেকে এসছে। আপাতত ভ্যালুটা মনে রাখি, নেক্সট ক্লাসে অবশ্যই আমরা এটা প্রুফ করে দেখাবো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কেন এরকম চলে এলো। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই যে ভ্যালুটা এসছে এখানে পজিশনের কোনো জায়গা নেই ইকুয়েশনে। দ্যাট মিনস পজিশনের ওপরে ডিপেন্ডই করে না, পি পয়েন্টটা 10 কিলোমিটার হোক, 5 কিলোমিটার হোক, আর 2 কিলোমিটার হোক, 2 মিটার হোক, তো এই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, কারণ চার্জ ডেন্সিটি কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, এপসাইলন কনস্ট্যান্ট। রিমেম্বার নাও, এই প্রবলেমটাকে একটু অন্যরকম করে দিই। ইনফাইনাইট চার্জ শিট এটা না হয়ে যদি থিকনেস থাকতো, মানে এটা যদি থিক টাইপের হতো, সো তাহলে কেমন হতো? থিক টাইপের মিনস ধরো এই রকম টাইপের, আমরা 3D ছবি একটু জাস্ট মানে ইমাজিন করতে হবে, মানে মোটা একটা থিক, যার এই পাশেও চার্জ আছে, এই পাশেও চার্জ থাকতে পারে। যদি এরকম টাইম হতো, এটা হচ্ছে ব্যাক সাইডটা, মানে পিছন সাইডটা, তাহলে এটা হচ্ছে আমি সামনের দিক থেকে দেখছি এরকম, এর ব্যাক সাইডেও কিন্তু, এই ব্যাক সাইডেও কিন্তু এখানে ধরো চার্জ আছে, এই ব্যাক সাইডেও চার্জ আছে সব, মানে এটা বোর্ড, বোর্ডের ফ্রন্ট সাইড, এই বোর্ডের ধরো ব্যাক সাইড, এখানেও যদি চার্জ থাকে, এই কেসটায় কিন্তু চার্জ নেই, পুরোটা একদম পাতলা টাইপের, ওইখানে যা চার্জ আছে পুরো একটা লাইন ওরকম শেপে, বাট এটা থিক টাইপের, যার মানে তার পিছন সাইডেও, এর দিকে হচ্ছে পিছন দিক, তো সেই পিছন দিকেও ধরে নিচ্ছি আমরা চার্জ আছে, একটা মোটা থিক, সেই রকম টাইপের যদি হয়, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড কী করে বার করবো? এই যে ফ্রন্ট যে সারফেস আছে তার জন্য একটা এটা আসবে E1 ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন নট, আর যেটা ব্যাক সাইড আছে তার জন্য একটা আমি পাবো E2 সাপোজ সিগমা বাই 2 এপসাইলন নট। যেহেতু একই টাইপের চার্জ দিচ্ছি, দুজনে প্লাস, তাহলে এই ডিস্টেন্স সামথিং যদি আর ডিস্টেন্স আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলে, তো তার জন্য কি আসবে, টোটালটা সাম করে দেবো, তাহলে E ইকুয়ালস টু বেসিক্যালি E1 প্লাস E2 করে দেবো, দিলে কি চলে আসবে, সিগমা বাই এপসাইলন নট। ব্যাস, দুজনের ভিতরে পার্থক্য কি, এটা হচ্ছে চার্জ একটা শিট, যেখানে একটা সিঙ্গেল প্লেন বরাবর যদি চার্জ থাকে, আর যদি থিক টাইপের হয়, যার বোথ ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডে চার্জ থাকে, তাহলে টোটাল তখন ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে দিস ওয়ান। এই কনসেপ্টটাকে আরেকটু ইলাবোরেট করে আমরা দেখাতে পারি, বিভিন্ন পজিশনে আমাদের যদি এরকম চার্জশিট পাশাপাশি দুটো রাখা হয়, এইরকম দুটো চার্জশিট আছে, এটাতে কিছু একটা চার্জ দিলাম, এটাতে কিছু একটা চার্জ দিলাম, তাহলে বাইরের কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত, সেন্টারে কোনো জায়গায় কত, আউটসাইডে কত, তো সেটাও আমাদের কাজে লাগবে। ওকে, তো চলো, তো এটা আমরা লাস্ট দেখবো আজকে। ওকে, সো কেস ওয়ানে আমরা কি মিন করতে চাইছি, ধরো আমার দুটোর প্লেট আছে, এতে আমি চার্জ দিলাম প্লাস, তাহলে চার্জ ডেন্সিটিকে বলছি সিগমা 1, এখানে একটা প্লেট আছে প্লাস, চার্জ ডেন্সিটি কত, সিগমা 2, মেবি ডিফারেন্ট, সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে। তো যদি হয় তার বিভিন্ন পয়েন্ট, এই পয়েন্টে ফিল্ড কত, বাইরে কোনো পয়েন্টেই বা কত, বা এই পয়েন্টেই বা কত, এইরকম জিনিসগুলো দেবে। তো যদি এই জিনিসগুলো প্রপার আন্ডারস্ট্যান্ডিং, এই যে এখন যে টপিকটা ডিসকাস করছি, এই টপিকে যদি প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হয়, ভালো মতো বুঝতে হয়, তাহলে আমাদের এখানে আরেকটা ছোট্ট অ্যানাদার একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা আমরা আগে মিস করে এসেছি, সেটাকে একটু জানতে হবে, যে ইলেকট্রিক ফিল্ড লাইন।
ওকে, সো ইলেকট্রিক ফিল্ড লাইনের বেসিক্যালি প্রয়োজন কেন? ইলেকট্রিক ফিল্ড লাইন এই কারণে ইউজ করা হয় ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটাকে যাতে ভালো মতো বোঝা যায়। সো ইলেকট্রিক ফিল্ড লাইন বেসিক্যালি ইমাজিনারি কিছু লাইন, তো যে লাইন ইন্ডিকেট করে আমার ইলেকট্রিক ফিল্ডগুলো কোন দিকে আছে বা আদৌ সেখানে এক্সিস্ট করছে কিনা। সো ইলেকট্রিক ফিল্ড লাইনের কনসেপ্টটা আমরা কি ধরে নিই? আমরা ধরে নিই যদি কোনো জায়গায় প্লাস চার্জ থাকে তাহলে প্লাস চার্জ থেকে ফিল্ড লাইনগুলো বাইরের দিকে বের হয়, আর যদি মাইনাস চার্জ থাকে তাহলে মাইনাস চার্জে ফিল্ড লাইনগুলো ঢোকে। এগুলো কিন্তু সব ইমাজিনারি লাইন, রিয়েলি এরকম দেখতে লাগবে, নট নেসেসারি। এই হচ্ছে কাজ। তাহলে প্লাসের কাজ হচ্ছে ফিল্ড লাইনগুলোকে ছাড়া, আর নেগেটিভের কাজ হচ্ছে ফিল্ড লাইনগুলোকে ক্যাচ করা, মানে ধরা, ওর ভিতরে ঢোকে। সো নাও এই ফিল্ড লাইনগুলোর বেশ কিছু প্রপার্টি আছে। ফার্স্ট প্রপার্টি, দুটো ফিল্ড লাইন কখনো নেভার, কখনো দুজন দুজনকে ইন্টারসেক্ট করে না। একটা ফিল্ড লাইন এরকম, একটা ফিল্ড লাইন এরকম কখনো হবে না। রিজন কি? যদি ফিল্ড লাইন ইন্টারসেক্ট করে তাহলে যে পয়েন্টে ইন্টারসেক্ট হচ্ছে সেখানে দুটো ডিফারেন্ট ডিরেকশন চলে আসবে ইলেকট্রিক ফিল্ড। আমি একটা চার্জ সিস্টেম নিয়েছি, তাহলে ইলেকট্রিক ফিল্ড একই রকম হওয়া উচিত। তো মানে একই টাইপের ফিল্ডে দু রকম ডিরেকশন পসিবলই নয়। সো দ্যাটস ওয়াই কোনো দিন কোনো দুটো ফিল্ড লাইন, একই সিস্টেম থেকে আসা দুটো ফিল্ড লাইন কখনো একজন আরেকজনকে ইন্টারসেক্ট করে না। তার রিজন, ইন্টারসেক্টিং পয়েন্টে তাহলে দুটো ডিফারেন্ট ডিরেকশন তৈরি হবে, যেটা কখনো পসিবল নয় রুলের এগেইনস্টে। এই পয়েন্টটা মনে রাখতে হবে। আর ফার্স্ট পয়েন্টে যেটা বললাম, ফিল্ড লাইন প্লাস থেকে বের হয়, আর মাইনাসের কাজ হচ্ছে ফিল্ড লাইনগুলো ঢোকা ওখানে। ওকে, তো এই লজিকগুলো আমরা এখানে ফিল্ড লাইন থেকে মনে রাখবো। এগুলো স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স বোর্ডের এক্সামেও কিন্তু দেয়। তাহলে যদি এমন হয় একটা সিঙ্গেল প্লাস সিঙ্গেল মাইনাসের জন্য এরকম হচ্ছে, যদি দুটো পাশাপাশি প্লাস চলে আসে, এখানে একটা প্লাস এখানে একটা প্লাস, কী হবে? এখান থেকে ফিল্ড লাইন দেওয়ার চেষ্টা করবে, বাট এর ফিল্ড লাইনগুলো রিপালশন করবে, করে এই দিকে বেঁকে যাবে, এই দিকে বেঁকে যাবে, এইখান থেকে বেঁকে যাবে, এর ফিল্ড লাইন বেঁকে যাবে, এইরকম দিস ওয়ান। তাহলে মাঝখানে এমন একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে কোনো ফিল্ড লাইন নেই। এই পয়েন্টগুলোকে বলা হয় নিউট্রাল পয়েন্ট। একই রকমভাবে নেগেটিভের জন্যও দেখাতে পারি। নেগেটিভে কী হবে? এখানে যদি পাশাপাশি দুটো নেগেটিভ থাকে তাহলে এই নেগেটিভে এইভাবে ঢুকবে, এই নেগেটিভে এই ঢুকবে, কেউ কাউকে ইন্টারসেক্ট করবে না, এরকমভাবে বেঁকে যাবে। দিস ওয়ান। তাহলে এখানেও একটা নিউট্রাল পয়েন্ট পাবো। ওকে, ডান। যদি একটা প্লাস একটা মাইনাস হতো তাহলে তাদের মতো ওই যে ফিল্ড লাইন যেমন দেখানো হচ্ছে এরকম প্লাস মাইনাসের জন্য এরকম ডিরেক্ট এখান থেকে কিছু কিছু ঢুকবে, আর কিছু কিছু এরকম বেঁকে যাবে, মানে এরকমভাবে কিছু কিছু ঢুকবে, কিছু কিছু ডিরেক্ট চলে যাবে, এরকম আসবে। ওকে, সো এই ফিল্ড লাইনের কনসেপ্টটা নাও এখন ওপরে যে কেসটা ডিসকাস করছিলাম ওখানে ইউজ করে, আশা করি বোঝা গেছে ব্যাপারটা। ছোট্ট করে এখানে ইউজ করো। ওকে, সো আমরা কি করছি? এই যে পয়েন্ট, এই পয়েন্টের নাম এ, এই পয়েন্টের নাম বি, এখানে কিছু একটা পয়েন্ট ধরে নাও সি। কোন পয়েন্টের নেচারটা কী বা কী ঘটনা ঘটছে ওর ভিতরে একটু দেখার চেষ্টা করি। এ প্লাসের কাজ কি? ফিল্ড লাইন ছাড়া। তাহলে এখান থেকে যে এটা আমরা 1 নম্বর, আর এটা হচ্ছে এটা 2, এটাকে 1 নম্বর প্লেট, 2 নম্বর প্লেট। তাহলে এখান থেকে কি হচ্ছে? ফিল্ড লাইনগুলো ইয়ন বেরোচ্ছে। এই পয়েন্টের নেচারটা দেখছি, কারণ এখান থেকে তো সবাই বেরোচ্ছে, প্লাস মানেই বেরোচ্ছে, তাহলে এই পয়েন্টও বেরোচ্ছে এইদিকে। আর এর কাজ কি? ও এইদিকে বের করছে, এই জায়গায় চার্জগুলো এইদিকে বার করবে, তার মানে সেটা আসবে এইদিকে। এই পয়েন্টে যদি দেখি এর কাজ কি? প্লাস ছাড়া এইদিকে এ ছাড়ছে ইয়ন প্লেট, এই যে 2 থেকে এখানে প্লাস, তার মানে এইদিকে এরাও ছাড়ছে, তাহলে এইদিকে ডিস্টেন্সটা শুধু বেশি আর কিছুই না, E2 ছাড়ছে। সি পয়েন্টে যদি বলি প্লাস, তাহলে এর থেকে E2 ছাড়ছে, আর ইয়নগুলো তো এইদিকে বেরোচ্ছে, তাহলে ইয়নগুলো এইদিকে আসবে। ওকে, ডান। এগুলো চার্জ প্লেট, মানে আমরা একটু আগে দেখলাম চার্জশিট, ইনফাইনাইট চার্জশিট, তো তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়? ইলেকট্রিক ফিল্ডগুলো দেখতে লাগে σ/2ε0। ওকে, জাস্ট একটা প্লেট টাইপের যদি এরকম থাকে এটা হয়। তাহলে টোটাল ফিল্ড অ্যাট এ, সেটা কত? এ পয়েন্টে দুজনেই একই ডিরেকশানে যাচ্ছে, দ্যাট মিনস সাম। তাহলে E = বেসিক্যালি E1 + E2। ডিরেকশান কি? 1 থেকে অ্যাওয়ে ফ্রম 1 প্লেট, 1 নম্বর প্লেট থেকে বাইরে যাচ্ছে, অ্যাওয়ে ফ্রম 1, বাইরের দিকে। তার ভ্যালুটা কত? ভ্যালুগুলো বসিয়ে দাও। σ/2ε0 এর জন্য কত বসাবে? σ1, পরেরটার জন্য বসাবে σ2, 2ε0। ওকে, ডান। একই রকম যদি তুমি করো টোটাল ফিল্ড অ্যাট বি পয়েন্ট করো, বি পয়েন্টে কী করবে? E = সিম্পলি E1 + E2, আমাদের অ্যালজেব্রিক সাম, আমরা ভেক্টর সাইন ইউজ করছি না, ডিরেকশনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। একটা কি হচ্ছে? এইদিকে বেরোচ্ছে, আর একটা এইদিকে আসছে, তাহলে কি করব? দুজন অ্যাকচুয়ালি তাহলে কী করা উচিত? সাবস্ট্রাক্ট করা উচিত, বিকজ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর সাম মেনে চলবে, তাহলে বিয়োগ করে দাও। তাহলে এবার কে বড় বা কে ছোটো কী করে বুঝবো? সেটাই সিগমার ভ্যালু দেখে বুঝবো। এটা যদি একদম দুটো প্লেটের মিডিল হয়,
আর তাহলে সিগমা যার বেশি তাকে আগে লিখবো, সেটা বড় হবে, আর যার সিগমা কম সে ছোট হবে। তাহলে আমরা কিছুই এখানে জানি না, যেহেতু আমরা লিখে দিচ্ছি। এবার যদি দেখা যায় এমন যে দুজনের সিগমা সেম, যদি সেম হতো সিগমা 1 আর সিগমা 2 সেম, মানে একই প্লেট নেওয়া হয়েছে, একই চার্জ ডেন্সিটি, তাহলে ভ্যালুটা কত আসতো? when সিগমা 1 ইকুয়ালস টু সিগমা 2, তখন এই ভ্যালুটা কত হয়ে যেত? 0। তার মানে ভিতরে এই দুটো প্লেটের মিডিলে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড থাকতো না। ডান। একই রকমভাবে যদি তুমি সি পয়েন্টে বার করো, তাহলে এখানে কি করবে? সি পয়েন্টে টোটালি ই ইকুয়ালস টু নাথিং বাট একই ডিরেকশনে যাচ্ছে E1 প্লাস E2, এবং কোথায়? অ্যাওয়ে ফ্রম 2, অ্যাওয়ে ফ্রম 2, এবং সেটার ভ্যালুটা বসিয়ে দিতে সিগমা 1 বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা 2 বাই 2 এপসাইলন নট। এই ভ্যালুটা আর এই ভ্যালুটা দেখতে সেম, কিন্তু ডিরেকশন কিন্তু আলাদা। এই যে ভ্যালুটা হচ্ছে এটার মানে ম্যাগনিটিউডে দেখতে সেম লাগছে, কিন্তু দুজনের ডিরেকশন পুরো অ্যান্টি। পয়েন্ট টু বি নোটেড। এই জিনিসটা কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে পুরো সিচুয়েশনটা আশা করি একটা সিঙ্গেল স্ক্রিনই বোঝা যাচ্ছে। চাইলে স্ক্রিনশট নিতে পারো, আর নইলে ধীরে ধীরে আবার ব্যাকে এসো, এসে পজ করে করে দেখতে দেখতে যাও। ওকে, সো এর আমরা কেস 2 ভার্সান দেখতে পারি। কেস 2, কেস 2তে কি দেখবো? কেস 2তে আমরা শুধু এই প্লাস প্লাস নিয়েছিলাম, তার জায়গায় একটাকে প্লাস একটাকে মাইনাস করে দিই, দিয়ে দেখি কি আগুনটা ধরে এখানে। চলো একই নামটাম রাখি, শুধু এইগুলোকে চেঞ্জ করে দিই, তাহলে আমাদেরকে বেশি খাটতে হবে না। কে কোন দিকে থাকবে আমরা জানি না। এই পার্টটা মুছে দিই। ওকে, ই যেটা হওয়া উচিত সেটা দিয়ে দাও, সিগমা বাই 2 এপসাইলন নট। ওকে, ডান। নাও এ প্লাস, আর এটাকে আমরা মাইনাস দিচ্ছি, মাইনাস 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 সিগমা 2। কী হচ্ছে? প্লাসের কাজকেই ছাড়া, তাহলে মিডিলের কোনো বি পয়েন্টে কী কাজ করবে? E1টা এদিকে ছাড়বে, নেগেটিভের কাজকেই নেয়া, তাহলে এর দিকে ঢুকবে ফিল্ড লাইনগুলো E2। একটু আগে ফিল্ড লাইন কনসেপ্ট পড়ালাম, নেগেটিভ মানে নেগেটিভের দিকে ঢোকে ফিল্ড লাইন ঢুকছে, আর এ কি প্লাস হচ্ছে ছাড়া, তো এর থেকে বেরোচ্ছে, দুজন একই ডিরেকশন হয়ে গেল। আউটসাইড পয়েন্ট এই পাশে যদি কোনো একটা পয়েন্ট সি হয়, নেগেটিভের কাজ কি? এর টেনে নেয় সবাইকে, তাহলে E2 এই দিকে, আর E1 তো অলরেডি বাইরের দিকে বেরোচ্ছে, এই বাইরের দিকে বেরোচ্ছে E1। একই রকমভাবে এ যদি এই পাশে কোনো একটা পয়েন্ট থাকে, প্লাসের কাজ কি? ছাড়া, এ ছাড়ছে, নেগেটিভের কাজ কি? নেগেটিভের কাজ হচ্ছে নেওয়া, ওর দিকে ফিল্ড লাইনগুলো ঢোকে, E2 ঢুকছে। নাও ভ্যালু করো, তাহলে আমি যদি বলি ফিল্ড অ্যাট এ পয়েন্ট, দুজন দুজনের উল্টো, অবশ্যই এই প্লেটটা কাছে আছে, তাহলে এর এফেক্টটা বেশি হবে, মানে E1টা বড় হবে, টোটালিতে বড় হবে, আর এই প্লেট থেকে এই পয়েন্টটা অনেক দূরে, ডিস্টেন্স অনেক বেশি। আমরা ধরে নিচ্ছি, আমরা তো ভ্যালুগুলো মোটামুটি জানি না, সিগমা সিগমা 2 ভ্যালু, তো কাছে আর দূরের রেসপেক্টে ভ্যালু বসাচ্ছি। তাহলে E1টাকে আমরা বড় ধরে নিলাম, আর এটা কত আছে? E2। যদি সিগমা ছোট হয়, কে বড় কে ছোট জানি না, প্রথমেই আমরা বলে দিচ্ছি, আমরা আমাদের মতো প্লাস মাইনাস করছি, অ্যাকচুয়ালি যে বড় হবে তার থেকে ছোটো বাদ দেবো, এই হচ্ছে হিসাব। তাহলে এর থেকে যদি করি, তাহলে E2টা দূরে, ওটা বাদ দাও। কেন মাইনাস করছি? বিকজ দুজনের ডিরেকশানটা উল্টো। মাইনাস করো, ভ্যালু বসিয়ে দাও, তাহলে সিগমা 1 বাই 2 এপসাইলন নট, এটা হচ্ছে সিগমা 2 বাই 2 এপসাইলন নট। যদি অ্যাক্সিডেন্টালি এই দুজন সেম হতো, ইফ সিগমা 1 ইকুয়ালস টু সিগমা 2 হতো, তাহলে ভ্যালুটা কত আসতো? ই ইকুয়ালস টু 0 হয়ে যেত টোটাল ভ্যালু, যদি সেম হতো। না হলে হবে না। যদি বি পয়েন্টে বলি, তাহলে ই কি আসছে? দুজনেই সেম ডিরেকশানে কাজ করছে। ওকে, তাহলে এটা কি করব? সাম করব। তাহলে এটা কি করব? 2 এপসাইলন নট করব, সিগমা 2 ওভার 2 এপসাইলন নট করব। চার্জ ডেন্সিটি যদি সেম হয়, তাহলে সেম বসিয়ে দেবো, সিগমা বাই 2 এপসাইলন নট, ওই 2টা কেটে যাবে, শুধু সিগমা বাই এপসাইলন নট হয়ে যাবে। আর টোটাল ফিল্ড অ্যাট সি একই রকমভাবে এই পয়েন্টের মতো হবে। এটা কাছে আছে বলে এর এফেক্টটাকে বেশি ধরছি, আর ইয়নটা দূরে আছে বলে এটাকে কম করে দিচ্ছি। ওকে, E2 মাইনাস E1 ভ্যালু বসিয়ে দাও, সিগমা 2 বাই 2 এপসাইলন নট মাইনাস সিগমা 1 বাই 2 এপসাইলন নট। যদি অ্যাক্সিডেন্টালি দুজন সেম হতো, তাহলে ভ্যালুটা কত আসতো? 0। ইফ সিগমা 1 ইকুয়ালস টু সিগমা 2, তখন এই ভ্যালুটা 0 আসতো। তার মানে তখন আউটসাইডের কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড কিছু থাকতো না, শুধু ইনসাইডে থাকতো, এবং সেই ইনসাইডের ডিরেকশনটা কোথায় হতো? পজিটিভ টু নেগেটিভের দিকে। তার মানে এই যে ভ্যালুটা পাচ্ছি, এটা পজিটিভ টু নেগেটিভ দিকে হয়ে যেত। ওকে, তো এই হচ্ছে একটা সিঙ্গেল স্ক্রিনে
নেক্সট মানে টাইপের কোশ্চেন। এই কোশ্চেন কিন্তু এখন আস্তে আস্তে ডে বাই ডে প্রচণ্ড স্ট্যান্ডার্ড হচ্ছে, খুব ছোটো 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 মাইনার জায়গা থেকে কোশ্চেন তৈরি করছে। দ্যাটস ওয়াই প্রচণ্ড কেয়ারফুল থাকতে হবে এই টপিকগুলোতে। ওকে, কোনো একটা নর্মাল বইতে কিন্তু এতগুলো ইনফরমেশান সাজিয়ে থাকে না। তো আমরা চেষ্টা করলাম যে একটা সিঙ্গেল ভিডিওতে অনলি ইলেকট্রিক ফিল্ডের পোর্শনটা কম্বাইন করে দেওয়া। আরও আমরা জানি কয়েকটা পয়েন্ট যে মাঝখানে মিস হয়ে আছে ডেরিভেশনের জায়গাগুলো, সেটা আমরা নেক্সট ভিডিওতে কভার করে দেবো। তো নেক্সট ভিডিওতে আমরা থাকবে ডাইপোল মোমেন্ট, অ্যান্ড ডাইপোল মোমেন্টের জন্য বিভিন্ন মানে পজিশানে অ্যাক্সিসের উপরে থাকা কোনো পয়েন্টে, বাইসেক্টরের উপরে থাকা কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুগুলো কীভাবে চেঞ্জ হয়, অ্যান্ড ডাইপোলের জন্য যে টর্ক ক্রিয়েট হয়, তার জন্য কতটা এনার্জি ক্রিয়েট হয়, এই জিনিসগুলো সবগুলো দেখবো, দেখলে কমপ্লিট। ওকে, সো তাহলে এই ভিডিওটা পুরো কমপ্লিট করো, দেখো লিখে লিখে পড়তে হবে, ঠিক আছে? শুধু কিন্তু দেখলাম, দেখে ঠিক আছে তো সব বুঝতে পারছি এমন ব্যাপারটা কিন্তু নয়, পুরো পড়তে হবে, বুঝতে হবে, লিখতে হবে প্রচুর, না লিখলে কিন্তু একটাও মনে থাকবে না। তো তাহলে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে, এটা কমপ্লিট করো। আর কোনো জায়গায় ডাউট হলে অবশ্যই যোগাযোগ করার তো অনেকগুলো মাধ্যম আছে, হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, কন্ট্যাক্ট করো, মেল আছে, সো মেল করো, আমরা অবশ্যই অ্যান্সার দেবো তার। ওকে, চলো বাই।